Dr. Rehana Sultana. And I'm Dr. Shadia Mazahar. We welcome you all to our fifth webinar by Dream USMLE organization. We are here today to empower and inspire aspiring medical professionals on their journey to success in the US medical residency. Dream USMLE is dedicated to empowering IMGs, equipping them to fulfill their aspirations of practicing medicine in the United States. Dr. Abdullah Masood, Assistant Professor of Medicine, St. Louis University School of Medicine, is the founding director and faculty of Dream USMLE. With his guidance, Dream USMLE has witnessed countless success stories. Today, our goal remains the same, to provide you with the motivation and guidance you need to excel. Dream USMLE supports Bangladeshi IMGs aiming for US medical careers with comprehensive services. It offers coaching for USMLE steps, including Step 1, Step 2 CK, training applicants for residency interviews, OET support, Step 3 preparation, and immense research opportunities. Through observerships arranged by Dream USMLE in top US hospitals and through mentoring by global attendings, IMGs gain invaluable clinical experiences. Additionally, we foster networking through workshops and webinars in the USA and Bangladesh, specifically tailored for our young physicians. We prioritize mental health and offer support to our doctors and students during their emotional and mental turmoil 24/7. Our esteemed panelists will now share their insights and experiences to inspire you. So let's dive in and unlock the keys to success together. Our first panelist, Dr. Ehsanul Karim. I will not take any more time in the details about him because he is here with us today. Dr. Ehsanul Karim, please take the platform by introducing yourself and share your amazing journey with us. Thank you. Hello and Assalamu alaikum. I am Dr. Ehsanul Karim. আমি বাংলাই বলবো। আমি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের গ্র্যাজুয়েট, 2018 সালে গ্র্যাজুয়েশন করেছি, 2019-এ ইন্টার্নি শেষ করেছি। আমার জার্নি শুরু হয় আমার ওয়াইফের সাথেই, কারণ আমার ওয়াইফও সেম জার্নিতে আছে। আমরা 2019 সালের দিকে আমরা স্টেপসের জন্য ডিসাইড করব, বাট এটা অনেক প্রিটি নিউ ছিল আমাদের জন্য, কারণ আমরা জানতাম ইউএসএমএলই, বাট কিভাবে অ্যাপ্রোচ করব তখনও স্কোর ছিল স্টেপ 1-এ, স্টেপ 2-তে এখনো স্কোর আছে। সো আমি তখন একটু মানে আমি আসলে আমি আমার ওয়াইফ কোনো গাইডেন্স বা কিছুতেই ছিলাম না। সো আমি নিজে থেকেই চেষ্টা করেছি, এবং স্টেপ 1-এর জন্য আমার যেটা মনে হয়েছে যে এই বেসিকটা যেটা আমাদের আসলে অনেক ল্যাকিংস ছিল হয়তো এমবিবিএস পাস করে, সেই জিনিসটা আসলে আমাদের সময় লেগেছে। আমার জন্য পার্সোনালি আমার প্রায় 1.5 ইয়ার্স লেগেছে জাস্ট স্টেপ 1-এর জন্য প্রিপেয়ার্ড হতে, বাট আই এম গ্ল্যাড দ্যাট আমার এটা লেগেছে, কারণ পরবর্তী যতগুলো স্টেপস আমি দিয়েছি, স্টেপ 2 সিকে, স্টেপ 3, আমার অনেকটা ইজিয়ার ছিল, কারণ আমার স্টেপ 1-এ বেসিক অনেক ক্লিয়ার ছিল। সো এইটা ওয়ান কি পয়েন্ট, যে যারা ইউএসএমএলই এখন দিবে তাদের জন্য ফার্স্ট অফ অল স্টেপ 1-এ নাম্বার না থাকলেও বেসিক ক্লিয়ার করা অনেক ইম্পর্টেন্ট। জাস্ট যেটা পাস করার জন্য দ্যাটস নট ইট, এটা হবে না, এবং সামনের দিকে পাস হয়তো হয়ে যাবে, বাট সামনের দিকে অনেক কষ্টে পড়তে হবে আর কি, স্টেপ 2-র ক্ষেত্রে, স্টেপ 3-র ক্ষেত্রে। সো 1.5 বছর পর স্টেপ 1 দেই। ইন দ্য মিন টাইম আই ওয়াজ ব্লেসড উইথ আ 4-year-old ডটার। তো নতুন প্যারেন্টস হয়ে যাই, তো এখন সেক্ষেত্রে আর কি আমার জার্নিটা হয়তো একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। মেবি আল্লাহ আমাকে এটা টেস্ট করার জন্যই করেছিল। সো আমার ওয়াইফ, আমার ওয়াইফ সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করে। সো ও একটু পিছিয়ে যায়, স্টেপ 1 দিয়েছে, পাস করেছে, বাট ও আমাকে হেল্প করে এগিয়ে যেতে। তো আমি স্টেপ 2 সিকে দেওয়ার মাঝে আমার যে সাবজেক্টটা হয়তো ফ্লায়ারে ছিল বা কিছু, যে আমি নিউক্লিয়ার মেডিসিন এন্ড মলিকুলার ইমেজিং এ গিয়েছি, খুব সম্ভবত আমি আসলে মানে ক্লেম করে বলতে পারবো না এটা, বাট আমি মেবি ফার্স্ট ইউএস নিউক্লিয়ার মেডিসিন মলিকুলার ইমেজিং রেসিডেন্ট যে বাংলাদেশ থেকে যাচ্ছি। সো এইটা আসলে আমার একটা ইচ্ছা ছিল। আমার বাবা ফর্মার নিউক্লিয়ার মেডিসিন স্পেশালিস্ট ছিল, উনি রিটায়ার করেছে 2006-এ। সো আমি ইন দ্য মিন টাইম বাংলাদেশে এমডি রেসিডেন্সি কোর্সে ঢুকি নিউক্লিয়ার মেডিসিনে। তো এর জন্য আমার স্টেপ 2 সিকেতে একটু ডিলে হয়ে যায়, কারণ আমার এটা একটা কোর্স ছিল, এর মধ্যে আবার আমার অ্যাটমিক এনার্জি কমিশনে গভর্নমেন্ট জবেও আমি ঢুকে যাই। সো তখন আর কি আমার একটু ডিলে হয়, বাট এখানে আমার কি টেক পয়েন্ট মানে টেক অ্যাওয়ে আরেকটা বলবো, যে দেরি না করাটাই ভালো।
কারণ এই টাইমটাতে আসলে আমরা লাইফ নিয়ে এবং অনেক কিছু নিয়ে বিজি হয়ে যাই, মনে করি যে আরেকটু দেরি করে দিলে হয়তো ভালো স্কোর আসবে, আর একটু ভালো হবে, কিন্তু আসলে টাইমটাও চলে যাচ্ছে, এটাও একটু খেয়াল রাখা উচিত। তো যতটুকু ব্যালেন্স করে যত আর্লিয়ার এক্সাম দেওয়া যায়, এটা আমার এক্সপিরিয়েন্সে মনে হয়েছে যে সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মনোযোগ দেওয়ার। তো আমি নিউক্লিয়ার মেডিসিনে জব করি। ইন আমার এমডি রেসিডেন্সি কোর্স আমি 8 মাসের মতো ছিলাম। তারপর আমি ওখান থেকে ব্রেক নিয়ে গভর্নমেন্ট জবে আমি ঢুকি। সেখান থেকে 1.5 বছরে থাকাকালীন আমি স্টেপ টু সিকে দিই। দেওয়ার পরে অ্যাকচুয়ালি যখন আমি ওইটি ক্লিয়ার করে ইসিএফএমজি সার্টিফাইড হই, আমার এখানে আরেকটা জিনিস ভুল ছিল, যেটা আমি আসলে শেয়ার করছি ডিরেক্ট, যেটা হচ্ছে যে আমি জানতাম না যে নিউক্লিয়ার মেডিসিন, মলিকুলার ইমেজিং বা যে কোনো অ্যাডভান্সড সাবজেক্ট কি আর ক্যাটাগরিক্যাল সাবজেক্ট কি, যেটা অ্যাকচুয়ালি আমাদের অনেকেই হয়তো যারা এখন দেখছেন তারা জানেন, বাট যারা জানেন না, যদি একজনও না জেনে থাকেন, তাহলে সেটা আমার একটা মানে উপদেশ হবে, যেটা জেনে নিয়েন। জিনিসটা হচ্ছে যে অ্যাডভান্স সাবজেক্টে যেতে গেলে আমেরিকা অথবা কানাডার যে কোনো স্কুলের 1 ইয়ার প্রিলিমিনারি অথবা ট্রানজিশনাল ইয়ার ট্রেনিং থাকতে হয়। তো আমি অ্যাকচুয়ালি ওটা জানতাম না দেখে আমি ইরাস ওপেন করি। ইরাস ওপেন করে আমি অ্যাডভান্স নিউক্লিয়ার মেডিসিনে অ্যাপ্লাই করি। আমার কিন্তু কোনো ইউনাইটেড স্টেটস ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স ওই মুহূর্তে ছিল না। আমি তখন জাস্ট আমার স্কোর, আমার ওই সিএফএমডি সার্টিফিকেট, আমার লেটার অফ রেকমেন্ডেশন, আমি বাংলাদেশে নিউক্লিয়ার মেডিসিনে কাজ করেছি সেখানকার ফ্যাকাল্টিদের থেকে নিয়েছি। তো আমি এরকম 9-10টা নিউক্লিয়ার মেডিসিন রেসিডেন্সি প্রোগ্রামে আমি অ্যাপ্লাই করি। বাট এটা যেটা হওয়ার কথা সেটাই হয়েছে, আমি তখনও কোনো ইন্টারভিউ পাইনি। যেটা হয়েছে যে তখন আমি আরেকটু ঘাটাঘাটি করে দেখলাম যে আহ, আমারই ভুল ছিল, কারণ অ্যাডভান্স প্রোগ্রামে করার জন্য এবং আরেকটা বিষয় হচ্ছে যে নিউক্লিয়ার মেডিসিন, মলিকুলার ইমেজিং সবই প্রি ম্যাচে পার্টিসিপেট করে। ইরাসে পার্টিসিপেট করলেও ম্যাচ আর ইরাস দুটো ডিফারেন্ট জিনিস, এটা যারা নতুন তাদেরকে বলছি। সো তারা ইনার ন্যাশনাল রেসিডেন্সি ম্যাচিং প্রোগ্রামে পার্টিসিপেট করে না। তো যেটা হচ্ছে যে এই কারণে আমার আবার যতগুলো প্রিলিমিনারি প্রোগ্রাম ছিল 1 ইয়ারের জন্য, তারা সবাই আবার ম্যাচে পার্টিসিপেট করে। সো যেহেতু আমি এনআরএমপি তে আগে থেকেই অবশ্য আমি রেজিস্টার্ড হওয়া ছিলাম দেখে আমি ওই বছর সোপে ট্রাই করি। তো সোপে ট্রাই করে যেটা হয় যে এটা আসলে হওয়ার কথা না, কারণ এইটা আমার আরেকটা কি টেক ওয়ে আমার এক্সপিরিয়েন্স থেকে, যে ইউনাইটেড স্টেটস ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স ছাড়া কখনো যদি বাংলাদেশ থেকে চেষ্টা করা হয়, যত হাই স্কোরই হোক না কেন, 270, 70 আপ, ইভেন হাইয়েস্ট স্কোর চিন্তা করা যায় যা তা হলো, কখনোই তারা ইন্টারভিউর জন্য ডাকতে চায় না। কারণ তারা অ্যাকচুয়ালি একটা হোল প্যাকেজ চায়। তারা কখনোই চায় না যে আমি খুব ব্রিলিয়ান্ট কাউকে চাই, তারা এটা চায় না। অবশ্যই স্কোর ইজ এ ফ্যাক্ট, এটা এটা অবশ্যই ওরা প্রথমে ফিল্টার করে, বাট তারপরও ওরা চায় যে মানে আমাদের এমন একজনকে দরকার যে ইউনাইটেড স্টেটস এর ক্লিনিক্যাল সিনারিওর সাথে পরিচিত। সো এই কারণে তখন আমি কোনো ইন্টারভিউ পাইনি, বাট তখন আমি রিথিঙ্ক করার চেষ্টা করলাম। এবং যেটা হয় যে আমি যেহেতু আমার নিউক্লিয়ার মেডিসিনে অনেক প্যাশন ছিল, এবং আমি প্রচুর নিউক্লিয়ার মেডিসিন প্রোগ্রামে যে ইউনিভার্সিটি গুলাতে আমি অ্যাপ্লাই করেছি, তাদের প্রোগ্রাম ডিরেক্টর এবং প্রোগ্রাম কোঅর্ডিনেটরদেরকে আমি ইমেল করি যে আমি এখানে বাংলাদেশে এটা আছে। এবং এখানে একটা জিনিস আমি বলতে চাই যে ইমেল গুলাতে খুব স্পেসিফিক হওয়াটা খুব ভালো। জাস্ট আমি ইউএসএমএল দিয়েছি, আমি এখানে যেতে চাই, এরকম না। আমার প্যাশনটা কি নিয়ে এবং আমি কি নিয়ে কাজ করতে চাই, এবং স্পেসিফিক ওই প্রোগ্রামে আমি কি খুঁজছি, সেই জিনিসগুলো উল্লেখ করাটা খুব বেশি জরুরি। তো লাকিলি আমি এমরি ইউনিভার্সিটিতে নিউক্লিয়ার মেডিসিনে আমি অবজারভারশিপ ম্যানেজ করতে পারি। তো সেখানে যাওয়ার পরে আরেকটা জিনিস আমি মানে সার্চ করে পেয়েছিলাম যে নিউক্লিয়ার মেডিসিনে যদি দেশে কারো ট্রেনিং 12 মাসের থাকে, বা ইন্টার্নশিপে হোক, বা 12 মান্থসের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স আছে, তাদের জন্য সাধারণত আমেরিকান বোর্ড অফ নিউক্লিয়ার মেডিসিন প্রিলিমিনারি একটা ওয়েভ করে। বাট সেটার জন্য সেখানকার প্রোগ্রাম ডিরেক্টরের একটা সাইন লাগে। কিন্তু কোনো প্রোগ্রাম ডিরেক্টর সেটা সাইন করতে রাজি না, কারণ কেউই চায় না যে আমাদের বাংলাদেশ থেকে 1 বছর ট্রেনিং নেওয়া মানুষ মানে 3 বছর জাস্ট অ্যাডভান্স প্রোগ্রাম করে চলে আসুক। সো এটা যারা অ্যাডভান্সে অ্যাপ্লাই করবেন তাদের জন্য বলছি যে যত ওয়েভারই থাকুক, সাধারণত যদি আপনার এই দেশে ডিগ্রি করা থাকে আপনি ফেলোশিপে অ্যাপ্লাই করেন, সেটা ডিফারেন্ট বিষয়, বাট ওটার ব্যাপারে আমি বলতে পারবো না। বাট যদি রেসিডেন্সিতে চিন্তা করেন যে আপনাকে প্রিলিমিনারি ওয়েভ করে দিবে, তাহলে খুব রেয়ার, সাধারণত প্রিলিম ইয়ারটা ওয়েভ করতে চায় না। তো সেক্ষেত্রে আমি তখন অবজারভারশিপটা করি, এমআর ইউনিভার্সিটিতে 1 মান্থ অবজারভারশিপ করি, এবং তখন আমি বুঝতে পারি প্রোগ্রাম ডিরেক্টরের সাথেই আমি কাজ করেছি। তো উনি আমাকে বললেন যে তোমার প্রিলিমিনারি ইয়ার ছাড়া তো ইউ আর এ গুড ক্যান্ডিডেট, বাট আমরা তোমাকে ইন্টারভিউ করতে পারবো না বা নিতে পারবো না। তখন আমি তারপরেও কাজ করে যাই। কাজ করার পর তখন তারা যেটা করে যে
বলে যে তুমি প্রিলিমিনারি ইয়ারে অ্যাপ্লাই করতে থাকো, ইউ আর এ ভেরি গুড ক্যান্ডিডেট, এবং তারা যেটা করে আমাকে ইনভিটেশন পাঠায় যখন ইরাস ওপেন হয়, যে হয়তো তোমাকে আমরা এই বছর নিব না, বাট 2025-এর জন্য আমরা আমাদের স্পট থাকে, আমরা 1 বছর পরে তোমাকে আমরা ইন্টারভিউ নিতে পারি। সো আমি ইন্টারভিউ দেই, বাট স্টিল আমার তখন কোনো প্রিলিমিনারি স্পট ছিল না। সো যেটা হয় যে ওরা আমাকে প্রি ম্যাচ অফার সাধারণত ইন্টারভিউ 1 সপ্তাহের মধ্যে করে, অনেক প্রোগ্রাম করে, হয়তো ইমিডিয়েটলি একদিনে করে, অনেকে 7 দিন পরে করে, অনেকে 2 উইকস পরে করে, বাট কোনো একটা রুলে, নিউক্লিয়ার মেডিসিন রেডিওলজি ডিভিশনের আন্ডারে ছিল, তো কোনো একটা রুলের কারণে আমাকে অফার করতে তাদের স্পটে টাইম লেগেছে প্রায় 2 মান্থস 15 ডেজের মতো। সো এর ইন দ্য মিন টাইম আমি অনেক প্রিলিমিনারি অ্যান্ড ট্রানজিশনাল ইয়ারে অ্যাপ্লাই করি। আহ এছাড়াও আমি নিউক্লিয়ার মেডিসিন আরেক জায়গায় রোটেশন করেছি, নিউ ইয়র্কে, সেটা একটু লেংদি ছিল, মন্টিফিওরে 3 মান্থসের মতো আমি ওখানে একটা, অ্যাকচুয়ালি ওটা ভলান্টিয়ার রিসার্চ পজিশন ছিল, কোনো আনপেইড, আর আমি ট্যুরিস্ট ভিসাতে ছিলাম। সো মানে এখানে পে হওয়ার কোনো প্রশ্নই আসে না। ওটাও আমি অ্যাকচুয়ালি ইমেল করে মানে অনেক চেষ্টা করেছি, কিন্তু যেটা আমি বলবো যে আমি এই জার্নিতে ডক্টর মাসুদ ভাই, ওনাকে আমি রিচ আউট করেছিলাম যখন ফার্স্ট আমি সোপে কিছু পাইনি। মাসুদ ভাই আমাকে বলেছিলেন ড্রিম ইউএসএমএল এর ব্যাপারে। আমি ফেসবুকে দেখতাম, আমি অনেক অ্যাডভার্টাইজ দেখেছি, অনেক কিছু দেখেছি, বাট উনি যখন আমাকে রিচ আউট করেছে, মানে আমি যখন করেছি, উনি আমার সাথে যেভাবে, উনি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, উনি মানে একটা ফ্যাকাল্টি ইউএস এর একটা হসপিটালে, সেখানে উনি টাইম, মানে আমাকে রিপ্লাই দেওয়ার টাইম পেয়েছে। দেখা যায় যে অনেক সময় রেসিডেন্টরা পর্যন্ত টাইম পায় না, যে আমরা অনেক বিজি। ঠিক আছে, সেটা কিন্তু উনি আমাকে অনেক রেসপেক্ট দিয়ে আমার সাথে কথা বলেছে, দেখে আমার খুব ভালো লেগেছিল। তো আমি ড্রিম ইউএস ফ্যামিলিতে কোনো ব্যাচে ছিলাম না, বাট আমি ওনার ব্যবহারে খুব মুগ্ধ হয়ে যাই। তো আমি অ্যাকচুয়ালি পরে ওনার গ্রুপটা খুব অর্গানাইজড, উনি এই ড্রিম ইউএস ফ্যামিলিতে রিসার্চ গ্রুপ ছিল। সো আমি দেখলাম যে আমি তো রোটেশনের জন্য ইমেল করেই ফেলেছি, সো আমি অ্যাকচুয়ালি অন্য কারো পজিশন নেওয়ার জন্য আমি ওনাকে বলিনি যে আমার রোটেশনের জন্য কিছু হেল্প করতে। ওনার ড্রিম ইউএস ফ্যামিলির খুব অর্গানাইজড একটা রোটেশন পলিসি আছে। তো সেটা হয়তো আরো ডিটেলসে পরে জানতে পারবেন। আমি ওটাতে অ্যাপ্রোচ মানে করিনি, কারণ আমার অলরেডি তখন ম্যানেজ হয়ে গিয়েছিল। আমি যেটা করেছিলাম যে আমার কোনো পাবলিকেশন ছিল না, সো আমি ড্রিম ইউএসএমএলির রিসার্চ গ্রুপে অ্যাড হয়ে যাই, এবং সেখানে একটা গ্রুপে আমি কাজ করি। বাট এটাও ফ্যাক্ট যে কোনো রিসার্চ গ্রুপেই যদি আপনি জয়েন করেন বা কাজ করেন, আপনার ক্ষেত্রে এটা গ্যারান্টি না যে আপনি সাথে সাথে কোনো পাবলিকেশন পাবেন। একটা পাবলিকেশন কখনো 2-7 দিনে হয় না। সো আপনি কোনো কাজে পার্টিসিপেট করছেন, অ্যাক্টিভলি আছেন, এটাও আপনি ইন্টারভিউ সময় বললে তারা এটাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে। সো দিস ইজ এ বিগ প্ল্যাটফর্ম আমার কাছে মনে হয়। সো এটা এটা একটা খুব ভালো জিনিস। তো হয়তো আমি অনেক অগোছালো বলছি, বাট স্টিল যেটা হচ্ছে যে এরপরে আমি যখন আমি রোটেশন গুলো করি, রিসার্চ ভলান্টিয়ারশিপ করে আমি যখন দেশে ফেরত আসি, তখন ইরাস ওপেন হয়ে যায় গত বছর। তারপরে আমি নিউক্লিয়ার মেডিসিনে এমআরইতে ইন্টারভিউ দিই। দেন আমি অনেকগুলো ট্রানজিশনাল ইয়ার আর প্রিলিমিনারি ইন্টারনাল মেডিসিন, ইভেন প্রিলিমিনারি সার্জারিতেও আমি অ্যাপ্লাই করি। এই তিনটা যে কোনোটা হলেও আপনি অ্যাডভান্স প্রোগ্রামে যেতে পারবেন। যেটা হয় যে আপনার আমার স্কোর বা আমার সব লেটার অফ রেকমেন্ডেশন পরে ইউএস এর ছিল, কিন্তু স্টিল আমি আমার আশানুরূপ ইন্টারভিউ পাইনি। এটা লাকি বলবো বা কি বলবো আমি জানি না, বাট আমি যে ইন্টারভিউ পেয়েছি সেখানে আমি ম্যাচ করতে পেরেছি, এটা খুব ভালো। যেমন আমি ট্রানজিশনাল ইয়ারের একটা ইন্টারভিউ পেয়েছিলাম, যেটা তিনটার মধ্যে সাধারণত বলে ট্রানজিশনাল ইয়ারটা মাচ ইজিয়ার, প্রিলিম সার্জারি এটা সবচেয়ে কঠিন রেসিডেন্সি ফার্স্ট ইয়ারের জন্য। তো আমি প্রিলিম সার্জারির একটা ইন্টারভিউ পেয়েছিলাম, প্রিলিমিনারি মেডিসিনের একটা ইন্টারভিউ, আর হ্যাঁ এরকম তিনটা বা চারটা এরকম ইন্টারভিউ পেয়েছিলাম আর কি। তো যেটা হয় যে আমার আমার ট্রানজিশনাল ইয়ারে ম্যাচ করার ইচ্ছা ছিল, এবং সেটা পিডমন্ট এথেন্স, যেখানে আমি অ্যাকচুয়ালি এখন ম্যাচ করেছি, এটা এথেন্সে জর্জিয়াতে, সেটা আটলান্টা থেকে 1 ঘন্টা দূরে। সো এটা আমার জন্য খুব বেনিফিশিয়াল ছিল। আমি সেখানে অ্যাপ্লাই করার পরে তারা আমাকে ইন্টারভিউ নেয়, কারণ তাদের হয়তো প্রিভিয়াস কিছু রেসিডেন্ট যারা নিউক্লিয়ার মেডিসিনে গিয়েছিল, এবং তারা খুব ইমপ্রেস ছিল যে নিউক্লিয়ার মেডিসিন নিবে। তখনও আমার এমআরই থেকে কোনো প্রিম্যাচ অফার আসেনি। সো আমি তাদেরকে কিছু বলতে পারিনি যে ইমেলে যে আমার প্রিম্যাচ অফার এসেছে, বাট আমি ইন্টারভিউ দেওয়ার পর তারা প্রোগ্রাম ডিরেক্টর একটা পর্যায়ে বলে মেবি আওয়ার পাথস উইল ক্রস অ্যাগেইন। সো এই লাইনটা শুনে আমার কাছে মনে হয়েছিল যে দের ইজ আ বিগ পসিবিলিটি যে আমি এখানে যাব। সো র্যাঙ্কিং এ এটা আমাকে অনেক হেল্প করেছে, আমি এই প্রোগ্রামটাকে একে র্যাঙ্ক করি, এবং আলহামদুলিল্লাহ আমি এখানেই ম্যাচ করেছি। সো ট্রানজিশনাল ইয়ার করার পরে মানে জাস্ট ইন্টারভিউ শেষে যখন র্যাঙ্কিং শেষ হয়ে যাবে, তার 5-6 দিন আগে আমার এমওরি থেকে অ্যাকসেপ্টেন্স লেটার আসে যে আমাকে 2025-এর জন্য অ্যাকসেপ্ট করা হয়েছে। সো বলতে গেলে আমার 4 বছরের জন্যই আমি অ্যাকসেপ্টেড হয়েছি। বাট এখানে জিনিসটা হচ্ছে যে এটা হয়তো আমি আরো আগে করতে পারতাম যদি আমি আরেকটু জানতে পারতাম যে একটা অ্যাডভান্স প্রোগ্রামে কিভাবে আগাতে হয়।
এবং প্রিলিম ইয়ার পাওয়ার জন্য কিরকম। আমি যেমন বললাম যে আশানুরূপ ইন্টারভিউ আসেনি, এটা একটা বড় কারণ ছিল আমার ভিসা রিকোয়ারিং বলে। ঠিক আছে, অনেকে বলে যে ভিসা রিকোয়ারিং হয় না, কথাটা পুরো ভুল। ভিসা রিকোয়ারিং হয়, ঠিক আছে, এবং ইভেন H1B পর্যন্ত হয়। আম, কিন্তু জিনিসটা হচ্ছে যে এইটার জন্য একটু পরিশ্রম করতে হবে। ইউনাইটেড স্টেটসে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স মানে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং ওদের ফ্যাকাল্টিদের লেটার অফ রেকমেন্ডেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা ওয়েভ থাকে, এবং ওদেরকে ইমপ্রেস করতে হয়, কারণ বাইরের আহ, বাইরের কাউকে বলে এটা আসলে করা যায় না, নিজে চেষ্টা করে তাদেরকে ইমপ্রেস করে লেটার অফ রেকমেন্ডেশন পাওয়া যায়। সো হ্যাঁ, নিউক্লিয়ার মেডিসিন এটা আরেকটা টপিক, এটা হয়তো অন্য সময় পরে কথা বলা যাবে। বাট কেউ যদি নিউক্লিয়ার মেডিসিনে যেতে চায়, আমেরিকায় অনেক থেরাপিউটিক নিউক্লিয়ার মেডিসিন হচ্ছে, আমাদের দেশে খুবই লিমিটেড পরিসরে হয়, আমরা এটা অনেকেই জানি। বাট আমাদের দেশে এখন অনেক পেট স্ক্যান অ্যাডভাইস করা হয়, অনেক বোন স্ক্যান, স্পেকসিটি অ্যাডভাইস করা হয়, থাইরয়েডের ট্রিটমেন্টের জন্য অ্যাডভাইস করা হয়। আমার কাছে পার্সোনালি অনেক মানুষ সিরিয়ালের জন্য বলেছিল। সো এটা অনেক একটা আপকামিং সাবজেক্ট, যেটা অ্যাকচুয়ালি আগামী 20 ইয়ার্সে অনেক অ্যাডভান্সড হয়ে যাবে। কেউ যদি সেখানে যেতে যায়, সেক্ষেত্রে হয়তো আমার জার্নিটা কিছুটা শুনতে পারলে তার হয়তো উপকার হবে। আর এই তো আমার চ্যালেঞ্জ ছিল আমার জার্নিতে মেইনলি, আমি কোনো গাইডেন্সে ছিলাম না, এটা আমি বারবারই বলছি, কিন্তু চ্যালেঞ্জটা এটাই ছিল যে কোনো গাইডেন্স থাকলে যেটা হয় যে মাছ ইজিয়ার হয়। সবাই একটু একজন আরেকজনের সাথে কথা বললে, বা কোনো মেন্টর থাকলে তার সাথে কথা বললে সে হয়তো বলতে পারে। আমার জন্য সেটা একটু ডিফিকাল্ট ছিল, বাট আমি মানে চেষ্টা করেছি নিজে থেকেই কিছু করার। সো আমি পেরেছি, দ্যাট ডাজন্ট মিন যে গাইডেন্সের কোনো দরকার নেই, বা আমার মনে হয় যে আসলে এক একজনের ওয়ে এক এক রকম, এক একজনের এক্সপিরিয়েন্স, এই কারণেই এই এক্সপিরিয়েন্স গুলো অনেক ইম্পর্টেন্ট। কারণ আমিও এক সময় এই সেমিনার, এই ওয়েবিনার গুলাতে আমি অন্য প্রান্তে ছিলাম। আমি লাস্ট 2 বছরে আমি হয়তো অনেক দেখেছি মিউট করে যে আচ্ছা ভাইয়ারা হচ্ছে, আপুরা হচ্ছে, কিভাবে হচ্ছে, আমি পারছি না কেন। কিন্তু আমার জন্য যেটা ছিল যে আমি হয়তো অ্যাডভান্স প্রোগ্রামের খুব অ্যাডভাইস গুলো পাইনি। এটা একটা জিনিস ছিল যে অ্যাডভান্স প্রোগ্রামে আসলে কিভাবে আগাতে হয়। ম্যাক্সিমামই সাধারণত দেখা যায় যে ইন্টারনাল মেডিসিনে যাচ্ছে, অথবা কিছু সাবজেক্টে যাচ্ছে, পিডিয়াট্রিক্সে যাচ্ছে, কেউ ফ্যামিলি মেডিসিনে যাচ্ছে। বাট অ্যাডভান্স প্রোগ্রাম গুলোতে যাওয়ার জন্য যে মানে জিনিসগুলো লাগে, সেটাও সম্ভব, এবং সেটা বাংলাদেশি ভিসা রিকোয়ারিং ক্যান্ডিডেটের পক্ষে সম্ভব, এটার জ্বলন্ত উদাহরণ আমি। সো সো এটাতে কেউ নিরাশ না হয়ে, কেউ যদি স্বপ্ন দেখতে পারে, কেউ প্যাশনেট হয়, সেটার পিছে লেগে থাকতে হবে। এটা জার্নির সবচেয়ে বড় জিনিস। আর গাইডেন্স এবং মানে একটা গ্রুপের মধ্যে থাকাতে নিজেকে মোটিভেটেড করাও অনেক ইজিয়ার। সো এটা হবে আমার একটা অ্যাডভাইস। মেবি আমি বেশি বলে ফেলেছি আমার টাইমের বাইরে, বাট ইয়া, দিস ইজ মাই জার্নি, ভেরি শর্ট অফ ইট, বিকজ আমার জার্নি আসলে আর অনেক বড়। এখানে প্রতিজন যারা প্যানেলিস্ট আছেন, যারা এখন ইভেন যারা স্টেপস পাস মানে মাঝখানে আছেন, তাদের জার্নিও আসলে যদি কেউ বলা শুরু করে, আসলে একদিন টানা কথা বলে শেষ করা যাবে না, কারণ সবাই অনেক স্ট্রাগলিং পিরিয়ডে আছেন এবং অনেকে পার করে গেছেন। তো তারপর আমি সংক্ষেপে যেই কি পয়েন্ট গুলো বলার চেষ্টা করেছি, আই হোপ যে মানুষের উপকারে আসে। ডক্টর এস ভাইয়া, ইউ আর রাইট অন পয়েন্ট অ্যান্ড আপনি বেশি সময় নেন নাই। আপনি বরং অনেক আচ্ছা, শর্ট বলছেন। বাট আমি আসলে আই কমেন্ড ইউ রিগার্ডিং সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্ট আপনি বলেছেন যে আপনারা অ্যাজ এ কাপল স্টার্টেড দিস জার্নি অ্যান্ড you were the support for each other and you empowered each other like anything and is most important. Like yes, any negativity is coming from surrounding you, চারপাশ থেকে অনেক কিছু শোনা যাচ্ছে, কিন্তু just most important part is you were there for each other. It's very yes. commendable. And also যেটা ইম্পর্টেন্ট জিনিস আপনি বলেছেন যে ট্রেনিং রিগার্ডিং এনি অ্যাডভান্সড স্পেশালিটি, ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা যখন এখানে আসি, আমরা কোনো অ্যাডভান্স স্পেশালিটিতে ট্রাই করার চেষ্টা করছি, আমরা অবশ্যই চেষ্টা করব যে কোনো রকমের ট্রেনিং এক্সপেরিয়েন্স যেন আমাদের ইউএসএতেও করার সুযোগ হয়। এবং ড্রিম ইউএসএমএলি অ্যাকচুয়ালি আমাদেরকে সেই প্ল্যাটফর্ম ক্রিয়েট করার সুযোগ করে দিচ্ছে, যে আমাদেরকে প্ল্যাটফর্মটা দিচ্ছে যে কখন কোথায় অবজারভারশিপ হচ্ছে এবং আমাদের প্যাশন কোন দিকে, সেই প্যাশনটাকে যেন আমরা এনরিচ করতে পারি এবং আমাদের অ্যাপ্লিকেশনগুলো আরো স্ট্রং হয় যেন ফর নেক্সট। আর আপনার ইমেলের ব্যাপারে আপনি যে ইমেলের কথা বলেছেন, হ্যাঁ ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানি যে আমাদের সিভির মধ্যে সবকিছু আছে, যে আমরা ডক্টর, আমাদের ডক্টর হিসেবে যেসব ট্রেনিং করা দরকার ছিল ইউএসএ তে এবং বাংলাদেশে, এগুলো সবকিছুই আছে, কিন্তু আমাদের কাছ থেকে আমাদের প্রোগ্রাম ডিরেক্টররা যেটা শুনতে চায় সেটা হচ্ছে
যেই প্রোগ্রামের জন্য আমরা অ্যাপ্লাই করছি সেই প্রোগ্রামের ব্যাপারে আমাদের প্যাশন কতটুকু আছে, এই প্যাশনটা দিয়ে আমরা কতটুকু তাদেরকে হেল্প করব এবং সেই প্রোগ্রামটাকে কতখানি নিয়ে যেতে পারবো, এটাকে অ্যাকচুয়ালি আমাদেরকে বুঝাইতে হবে ওই ইমেলের মাধ্যমে, রাদার দেন একটা জেনারেলাইজড ইমেল ক্রিয়েট করা যে আমি আসলে চাচ্ছি তোমাদের সাথে জয়েন করতে। It's very important, and it's thank you for sharing that with us. থ্যাংক ইউ। So I have a question for Dr. Hassan. So you mentioned about that about the email the program coordinator, program director ke send করছেন আপনার interest প্রোগ্রামের ব্যাপারে। So আপনি মানে what is the best time to send that email if you can mention? জিনিসটা হচ্ছে যে আমাদের ম্যাচে পার্টিসিপেট করতে গেলে তো আমাদের সেপ্টেম্বরের শেষের দিকে তো ইয়াস ওপেন হয়ে যায়। সো আমাদের লেটার অফ রেকমেন্ডেশনটাই আমাদের মেজর জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে এই প্রোগ্রামগুলোতে যখন পার্টিসিপেট করে মানুষ, যখন অবজারভারশিপেই যায়, তাদের একটা কানেকশন বিল্ড হয়। তারা যখন কাজটা করে একদম ইন পার্সন মানুষ মানুষকে দেখে যে সে এখানে পার্টিসিপেট করছে। সো যেটা হচ্ছে যে এটার জন্য আমাদের দরকার আরো আগে থেকে, যেমন এখন যেই সময়টা, এখন রেসিডেন্টরা এখন মানে আমরা ম্যাচ করেছি, আমরা মুভ করব, একটা PGY1 নতুন আসবে। সো এই টাইমটাতে একটু বিজি থাকে ওদের। ওখানে ইমেল করলে যেটা হয় যে এই টাইমে আসলে ডাইরেক্টলি ওরা অ্যান্সার করতে রাজি হয় না, কারণ ওরা নিজেদের যে নতুন ইনকামিং PGY1দের ভিসার কাজ করে, অনেক কাজ করে। যেটা হয় যে এটার যখন আর একটু 1-1.5 মাস পরে একটু যখন এটা ওরা একটু গুছিয়ে ফেলে, এই টাইমটাতে আমি বলবো যে একই সাথে প্রোগ্রাম কোঅর্ডিনেটর এবং প্রোগ্রাম ডাইরেক্টর এই দুইজনকে ইমেল করা। কারণ আমরা মনে করি যে প্রোগ্রাম ডাইরেক্টরকে ইমেল করলেই দ্যাটস এনাফ, কারণ প্রোগ্রাম ডাইরেক্টর সবকিছু করবে। বাট আমেরিকাতে প্রোগ্রাম কোঅর্ডিনেটর, প্রোগ্রাম অ্যাডমিনিস্ট্রেটর যারা আছে তারা অনেক বড় রোল প্লে করে। তা এমনও হয়, আমি মানে আমার পার্সোনালি হয়নি, বাট আমি শুনেছি ওখানে থাকা অবস্থায় অনেক রেসিডেন্টদের কাছ থেকে যে বলে যে প্রোগ্রাম কোঅর্ডিনেটর অনেক সময় প্রোগ্রাম ডাইরেক্টরকে মেসেজ করে যে হ্যাঁ এরকম একটা ক্যান্ডিডেট আছে, অনেক প্যাশনেট, সে এখানে আমাদের অবজারভেশিপ করতে যাচ্ছে। তো এরকমও হয়। সো প্রোগ্রাম কোঅর্ডিনেটরকে ইমেল করাটা আমরা ভুলে যাই বা করি না, বা আমরা শুধু মানে সিসি করি, বা সিসি করলেও দ্যাটস ফাইন, সিসি করা যায়। বাট যদি সম্ভব হয় দুজনকে আলাদা মেইল করে বলাও যায়। আর প্রোগ্রামের প্রতি ইন্টারেস্টেড চেয়ে ওটাও বলতে হবে যে প্রোগ্রামটা কেন আমি এখানে অবজারভারশিপ করতে চাই। আমি সেখানে ম্যাচ হতে চাই সেটা তো পরের বিষয়, সেটা তো ইন্টারভিউতে আসে, কিন্তু অবজারভারশিপের জন্য যখন ইমেল করতে হয় তখন সেখানে বলতে হয় যে আমি আসলে এই সাবজেক্টে এই জিনিসের ট্রেনিং করতে চাই। যেমন আমাদের নিউক্লিয়ার মেডিসিন, মলিকুলার ইমেজিং ছিল, এবং আমার কাছে মনে হয়েছে যে আমেরিকাতে আমি অনেক থেরাপিউটিক নিউক্লিয়ার মেডিসিন আমার প্যাশন। সো থেরাপিউটিক নিউক্লিয়ার মেডিসিন কিন্তু বাংলাদেশে ডিফারেন্সিয়েটেড থাইরয়েড কার্সিনোমা ছাড়া হয় না। তো আমার প্যাশন যেটা ছিল, যেটা করবো, এবং আমি অনেক সার্চ করে দেখেছি যে এমরি, তারপরে মেমোরিয়াল স্লোন ক্যাটারিং, এরা হচ্ছে টপ ইউনিভার্সিটি যারা থেরাপিউটিক করছে, নিউক্লিয়ার মেডিসিন প্র্যাকটিস করছে। তো আমি এদের ক্ষেত্রে স্পেসিফিক যেই থেরাপি নিয়ে আমি কাজ করতে চাই বা যেই থেরাপি নিয়ে আমার প্যাশন, আমি এগুলো নিয়ে কথা বলেছিলাম। সো দিস ইজ এ টার্নিং পয়েন্ট, যে আপনি কোন স্পেসিফিক বিষয়, হয়তো কেউ ইন্টারনাল মেডিসিনের চেষ্টা করছে, বাট স্টিল তাকে সেখান থেকে খুঁজে বের করতে হবে যে ওই প্রোগ্রামে ওই মানুষটাকে আমার ইমেল করতে গেলে কিভাবে অ্যাট্রাক্ট করতে হবে। জেনেরিক ইমেল করতে গেলে হাজার হাজার ইমেল পড়ে থাকবে, ওরা জাস্ট ওকে হ্যাঁ বুঝছি তাই পরের জনের কাছে চলে যায়, ওরা ইমেলের রিপ্লাইও দেন। এবং আমার ক্ষেত্রেও তাই হয়েছে, আমি অনেক ইমেল করেছি, একটা দুটো ইমেল দিয়ে আসলে হয় না যে একটা দুটো ইমেল দিলাম আল্লাহ আমাকে রিপ্লাই করলো না। সো এরকম এন্টাইটেলমেন্ট থাকলে আসলে আমাদের সবারই আছে, কিন্তু আসলে এটা আস্তে আস্তে ভাঙতে হবে এবং অনেক ইমেল করতে হবে একই প্রোগ্রামে বারবার, দ্যাটস নট ইট, বাট বিভিন্ন প্রোগ্রামে ইমেল করতে হবে, এটাই। আর টাইমটা হচ্ছে যে বললাম যে এখন যেই টাইমে এখন একটু বিজি, তারপর 1-1.5 মাস পর থেকে চেষ্টা করতে হবে। বাট এটা বেশি দেরি হয়ে গেলে ওই বছরে ম্যাচ করার জন্য এলোয়ার পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। জি, thank you so much. Thank You're you so welcome. much. Okay, so now we'll move on to our next panelist, Dr. Sadia Bari. Dr. Sadia Bari, please come forward and take the platform. Thank you, Dr. Rehana, for giving me the floor. Assalamu alaikum, everyone. And I'm really happy to be here and sharing my journey. Last year, I was on the other side listening to other people's journey. And now I'm on this side and sharing my journey with you. সো আমি আমাকে নিজেকে ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দেই। আমি হচ্ছি সাদিয়া বারী। আমি শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশাল থেকে, মানে আমার গ্র্যাজুয়েশন 2020, বাট আমার ইন্টার্নশিপ কমপ্লিট হয় 2021। সো যেহেতু কোভিড টাইম ছিল, আমাদের সার্টিফিকেট অ্যান্ড অল দোজ থিংস অনেক পিছিয়ে হয়, সো আমার গ্র্যাজুয়েশন ইয়ার 2021 হয়ে যায়। তো যাই হোক, আমি
প্রিপারেশন শুরু করি বেসিকলি 2020-তে। আমার মানে এর আগ পর্যন্ত আসলে আমি ইউএসএমএলই কখনো চিন্তা করিনি। তো 2020-তেই ফার্স্ট আমি ইউএসএমএলই নিয়ে ভাবা শুরু করি, বিকজ আমার তখন বিয়ে ঠিক হয় এবং ইউএসএতে আলটিমেটলি আমার মুভ করতে হবে। বাট ওই টাইমটাতে অ্যাকচুয়ালি খুবই রাশ টাইম যাচ্ছিল, অ্যাজ কোভিড টাইম ছিল, এবং আমি আমার ইন্টার্নশিপ জয়েন করা নিয়ে অনেক প্রবলেম হচ্ছিল ওই টাইমটাতে। ফ্যামিলি থেকে অনেক ভয় পাচ্ছিল, বাট ওই টাইমের মধ্যে আমি সাহস করে আল্লাহর রহমতে ইন্টার্নশিপে জয়েন করি। বাট ইন্টার্নশিপে জয়েন করার পর হয় যেটা, কোভিড, আমার আশেপাশে সবাই অনেক বেশি কোভিড অ্যাফেক্টেড হচ্ছিল। মানে ওই টাইমটা খুবই ডিপ্রেসিং ছিল। বাট ওই টাইমের মধ্যে আমি চেষ্টা করেছি যে আমার জার্নিটাকে আমি যাতে শুরু করতে পারি অ্যাটলিস্ট। কারণ আমি তখন জানতাম যে একটা যে ইয়ার অফ গ্রাজুয়েশনের একটা ফ্যাক্ট আসবে। তো সেজন্য আমি সবসময় চিন্তা করতাম যে আমার কতটা তাড়াতাড়ি সম্ভব আমি এক্সামগুলো আমি কমপ্লিট করতে পারি, এবং ইউএসএ তে আসার আগে আমি যাতে এক্সামগুলো বাংলাদেশে বসে কমপ্লিট করে আসতে পারি। তো ওই টাইমটা আসলে খুবই টায়ারিং ছিল। আমাদের 12 ঘন্টা করে ইন্টার্নশিপ ডিউটি থাকতো, এবং রাতের বেলা এসে আবার সেই ফার্স্ট এইড পড়া বা হচ্ছে ক্যাপলানের লেকচার ভিডিওগুলো দেখা, ডক্টর টার্কো। আমার ইউএসএমএল ফার্স্ট জার্নি যখন থেকে শুরু হয় আসলে খুবই টায়ারিং ছিল। কিন্তু ওই টাইমটাতে আমি আসলে যে কোনো প্রফেশনাল হেল্প নিব বা ওইটা আসলে তখনও ওভাবে আমার মাথায় আসেনি, বা আমি এই জার্নিটা সম্পর্কে আমার অত খুব বেশি আইডিয়া ছিল না। ইউএসএমএলই দিতে হবে, পরীক্ষা দিতে হবে, পড়তে হবে, আমি পড়বো। সেটা আসলে যে সিস্টেমেটিক ওয়েতে হওয়া উচিত এটা আমার তখনও মাথায় আসেনি। তো যাই হোক, আমার 2021-এর জুনে আমার ইন্টার্নশিপ কমপ্লিট হয়। তো এরপরেই বেসিকলি হচ্ছে যে আমি মানে ফুল মোটিভেশন নিয়ে পড়া শুরু করি যে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার ইউওয়ার্ল্ড কমপ্লিট করতে হবে, আমার এনবিএমই দিতে হবে এবং আমার এক্সাম দিতে হবে। এবং আল্লাহর রহমতে হচ্ছে আমি 2021-এর জুনে ইউওয়ার্ল্ড শুরু, তখন আমার মোটামুটি মার্চ থেকে 2021-এর ইউওয়ার্ল্ড করা শুরু করি। বাই দ্য টাইম সেপ্টেম্বর আমি আল্লাহর রহমতে একবার ইউওয়ার্ল্ড আমি পুরোপুরি কমপ্লিট করে ফেলি, এবং আমি হচ্ছে এনবিএমই দেওয়া শুরু করি। এবং তখনও হচ্ছে স্কোর পাস ফেলে কনভার্ট হয়নি। সো আমার স্কোর হচ্ছে মোটামুটি তখন অ্যাভারেজ, তখনকার স্টেপ 1 এর অ্যাভারেজ স্কোর আসছিল। বাট আমি ওয়েট করছিলাম যে আরেকটু ভালো স্কোর হোক, আরেকটু ভালো স্কোর হোক। স্কোর যদি ড্রপ করে তখন কি হবে? তো আমি এই ভয়ে আসলে পরীক্ষাটা পিছাচ্ছিলাম। তো আমার হচ্ছে যে জানুয়ারিতে আমার পরীক্ষা দেওয়ার কথা ছিল, বাট আমার কিছু ফ্যামিলিয়াল প্রবলেমের কারণে আমি আসলে পরীক্ষাটা দিতে পারিনি। আমার আল্টিমেটলি পাস ফেল এই এক্সাম দিতে হয়। বাট ওই যে আমি হচ্ছে স্কোরের প্রিপারেশন ছিল আমার, এবং আমার স্কোর আল্লাহর রহমতে একটা অ্যাভারেজ ভালো, মোটামুটি ভালো একটা স্কোর ছিল স্টেপ 1-এর। ওইটা আমাকে স্টেপ 2 সিকেতে যথেষ্ট হেল্প করেছে। এরপরে যখন মার্চে আমি পরীক্ষা দিলাম স্টেপ 1, তখন আমি চিন্তা করলাম যে না, স্টেপ 1-এ অনেক হচ্ছে আমি উল্টাপাল্টা ভাবে পড়ালেখা হয়ে গেছে। আমার এখন একটা প্রফেশনাল গাইডেন্স দরকার, যে আমাকে সবসময় গাইড করতে পারবে এবং আমার পাশে থাকবে। কারণ আমার যেহেতু বাংলাদেশে থাকা অবস্থায় আমার স্টেপস কমপ্লিট করার আমার গোল। সো আমার ওই গোলে পৌঁছাতে হলে আমার একটা প্যাথের মধ্যে থাকতে হবে, যে আমি আমার যারা আমার সাথে পড়বে বা আমি একটা গাইডেন্সের মধ্যে থাকলে আমার পক্ষে এটা করা সম্ভব হবে। আর ওই টাইমে হচ্ছে আমার ভিসা ইস্যুও হচ্ছিল, যে আমি ইউএসএ তে আমার যে ভিসার প্রসেসিং ওটা অনেক ডিলে হয়ে যাচ্ছিল কোভিডের কারণে। তো আমি ওই মোমেন্টে ঠিক মার্চে আমার পরীক্ষা দিলাম। পরীক্ষা দিয়ে আমি মাসুদ ভাইয়ার স্টেপ 2 সিকে ফার্স্ট ব্যাচ যেটা, সেখানে আমি ভর্তি হলাম। তো ১ম দিকে অ্যাকচুয়ালি যেটা হয় যে মাত্র স্টেপ 1 কমপ্লিট করে এসেছি। খুব একটা বেশি যে পড়ায় আগ্রহ আসতো, পড়তে ইচ্ছা করতো না ওরকম। বাট আমি সবসময় চিন্তা করেছি যে আমি মানে যতটুকুই আমার পড়া হোক না হোক, আমি প্রত্যেকটা ক্লাস আমি অ্যাটেন্ড করব, এবং ওইটার হচ্ছে যে আমি ওই উইকের মধ্যে আমি ইউওয়ার্ল্ড ওটা কমপ্লিট করে ফেলবো। তো ১ম দিকে অ্যাকচুয়ালি আমার জন্য অনেক হার্ড হচ্ছিল যে পড়ালেখায় ব্যাক করা। কারণ মাত্র আমি স্টেপ 1 শেষ করে এসেছি। ওইটা একটা খুবই টায়ারিং জার্নি ছিল। আবার আরেকটা টায়ারিং জার্নিতে ঢোকার। কারণ স্টেপ 2 সিকেতে যেহেতু স্কোরটাকে আরো ভালো করতে হবে আমার, যেহেতু এটা আমার ম্যাচের জন্য অনেক প্রভাব ফেলবে। তো হচ্ছে আমি ভাইয়া যখন যে টপিকটা পড়াতো, আমি পরের উইকে চেষ্টা করতাম যে আমি ওই টপিকটা পড়ে ফেলি। এরপরে যখন আমি দেখলাম যে না, আমি যদি এভাবে করে আগাতে থাকি, তাহলে অ্যাকচুয়ালি আল্টিমেটলি আমার যে গোল, যে আমি পরীক্ষা দিয়ে ফেলবো দেশে থাকা অবস্থায়, আমার এটা পূরণ হবে না। তো তখন হচ্ছে কি, আমি ভাইয়া যে টপিকটা পড়াবে, আমি এরপর ১ মাস বা ২ মাস পর থেকে আমি হচ্ছে যে ওই টপিকের আগে হচ্ছে আরো এক টপিক পড়া শুরু করলাম। দেন হচ্ছে যে ভাইয়া যখন ওই টপিকগুলো আবার পড়াতো, আবার রিপিট করতো, তখন আমার জন্য অনেক ইজি হয়ে যেত।
জিনিসটা। এবং আই এম দ্য ওয়ান যে আমি ভাইয়াকে প্রত্যেকটা ক্লাসে অনেক বেশি কোয়েশ্চেন আস্ক করতাম। ভাইয়াকে আমি অনেক যথেষ্ট বিরক্ত করেছি ওই টাইমে। তো ইট ওয়াজ ওর্থ ইট অ্যান্ড ভাইয়া কখনো বিরক্ত হয়নি। মানে ইভেন বায়োস্ট্যাটিস্টিক্স এর যেসব কোয়েশ্চেন গুলো ছিল আমার মানে ভাইয়াকে আমি বায়োস্ট্যাটিস্টিক্স এবং ইথিক্স এই দুটো নিয়ে আমি ভাইয়াকে অনেক কোয়েশ্চেন করতাম এবং অনেক জ্বালিয়েছি। কারণ আমি যেহেতু ইউএসএ তে তখনও আসিনি। সো ইন্স্যুরেন্স এবং আরো যেসব সিগমা ফ্যাক্টর ওসবগুলো আমার কাছে খুব নতুন ছিল। আমি যেহেতু ইউএস এর হেলথ সিস্টেম সম্পর্কে আমার আইডিয়া ছিল না ওই টাইমে অতটা। তো ভাইয়া খুবই ধৈর্য নিয়ে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান কি, অ্যাটেন্ডিং ফিজিশিয়ান কি, মানে ওই ক্লাসের মধ্যেই ভাইয়া হচ্ছে বলার চেষ্টা করতো। তো এটা আমাকে অনেক হেল্প করেছে যে ইউএস হেলথ কেয়ার সিস্টেম সম্পর্কে একটা প্রাইমারি আইডিয়া হওয়ার জন্য। তো যাই হোক আমি এনবিএমই দিতাম এবং প্রতিটা এনবিএম এর স্কোর আমি ভাইয়ের সাথে শেয়ার করতাম। তো যাই হোক আমার স্টেপ টু সি কে আমি দিলাম গত বছর মানে 2023 মার্চে আল্লাহর রহমতে আমি স্টেপ টু সি কে দিলাম অ্যান্ড এপ্রিলে হচ্ছে আমি ইউএসএ তে আসি। তো ইউএসএ তে আসার পর আমার অ্যাকচুয়ালি বড়সড় রকমের একটা কালচারাল শক লাগে। কারণ দেশে আমরা এক ধরনের আবহাওয়াতে অভ্যস্ত, বাট এখানে এসে আসলে কমপ্লিটলি ডিফারেন্ট। আর তার উপরে আমার ওইটি ছিল এবং আমার অ্যাপ্লিকেশন সাইকেলের জন্য প্রিপেয়ার হওয়ার ব্যাপার ছিল। তো এবং রোটেশন ম্যানেজ করা। আমি হচ্ছে তখন পর্যন্ত কোনো রোটেশন ম্যানেজ করিনি। কারণ যেহেতু আমার ভিসাই হয়নি, তো আমি হচ্ছে তখনও সিওর ছিলাম না যে আমি ইউএসএ তে যেতে পারবো কিনা বা রোটেশন করতে পারবো কিনা। তো ভাইয়া এই টাইমটাতে অনেক হেল্প করেছে। আমি যে বললাম কালচারাল শক, ভাইয়া হচ্ছে যে ইউএসএমএল যে মেন্টাল হেলথ সাপোর্ট গ্রুপ, সেখানের মধ্যে থেকে একটা আপুকে একদিনের মধ্যে সে আমাকে ম্যানেজ করে দিল এবং ওই আপুর সাথে আমার ফিলিংস গুলো শেয়ার করে অ্যাকচুয়ালি ওই টাইমটাতে আমার অনেক হেল্প হয়েছে ওই টাইমটাতে। দেন হচ্ছে রোটেশন। আমি যেহেতু আগে থেকে কোনো ধরনের রোটেশন ম্যানেজ করে ইউএসএ তে আসিনি, যেহেতু আমার ভিসা ইস্যু ছিল, তো ভাইয়া আমাকে রোটেশন ম্যানেজ করে দিয়েছে আল্লাহর রহমতে ফ্লোরিডাতে। সো ওইটাই আমার একমাত্র ইনপেশেন্ট রোটেশন ছিল আমি বাই দ্য টাইম আমি হচ্ছে সিবি করি। এখানে আরেকটা ব্যাপার আমি যেটা বলা উচিত ছিল সেটা হচ্ছে স্টেপ টু সিক এর সময় থেকেই হচ্ছে ড্রিম ইউএসএমএল যে রিসার্চ গ্রুপটা, ওই গ্রুপটা খোলা হয়। তো ওই গ্রুপে আমি খুবই অ্যাক্টিভলি ইনভলভ ছিলাম এবং আলহামদুলিল্লাহ বাই দ্য টাইম আমি ইউএসএ তে আসি গত বছরের এপ্রিলে আমার 2টা পাবলিকেশন হয়ে যায়। সো আপনি যে গ্রুপেই থাকেন না কেন, মোস্ট ইম্পর্ট্যান্ট হলো যে আপনার অ্যাক্টিভ থাকতে হবে। যে আপনি একটা ইনস্টিটিউশনে আছেন, আপনি বসে আছেন, দ্যাটস নট দ্য থিং। ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড এভরি ডে টু ইমপ্রুভ ইয়োরসেলফ। আপনি সেটা রিসার্চ গ্রুপে হোক, আপনি সেটা মেন্টাল হেলথ গ্রুপে হোক, আপনি যে গ্রুপেই থাকেন, আপনাকে অ্যাক্টিভলি কাজ করতে হবে অনেক বেশি। এবং এটা আপনি ওই টাইমে হয়তো বুঝতে পারবেন না। ওই টাইমে মনে হবে যে উফ, আমার এখন অনেক বেশি পড়ালেখা আছে, আমি তো গ্রুপে অ্যাক্টিভ থাকতে পারবো না। কিন্তু এই বেনিফিটটা আপনি পাবেন হচ্ছে যে আলটিমেট টাইমে যখন আপনি সিভি নিয়ে কাজ করবেন বা আপনি ম্যাচের জন্য কাজ করবেন বা ইন্টারভিউর প্রিপারেশনের জন্য কাজ করবেন। কারণ ইউএসএমএল এর যে প্যাকেজটা, এটা হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ। আপনার সিভিটাকে একটা কমপ্লিট হতে হবে। সেখানে আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স অনেক ইম্পর্টেন্ট, আপনার ভলান্টিয়ারিং এক্সপিরিয়েন্স অনেক ইম্পর্টেন্ট, অ্যান্ড অবশ্যই তো ইউএস ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমার হচ্ছে ওই একটাই ইনপেশেন্ট এক্সপিরিয়েন্স ছিল। তো ইউএসএ তে আসার পর অ্যাকচুয়ালি আই ওয়াজ লাকি এনাফ যে আমার পিসিপি যিনি উনার অফিসে আমার একটা আউট পেশেন্ট এক্সটার্নশিপের ব্যবস্থা করে দেয়। তো আমি হচ্ছে উনার অফিসে কাজ করে ওখান থেকে একটা এলওআর পাই, মাসুদ ভাই আমাকে একটা এলওআর দেয়, আর আরেকটা হচ্ছে যে আমি আউট পেশেন্ট অবজারভারশিপ করি, আমি ওখান থেকে হচ্ছে আরেকটা এলওআর পাই। তো আমার মোটামুটি ইউএস ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স কিন্তু এই তিনটাই ছিল, তার মধ্যে শুধুমাত্র একটা ইনপেশেন্ট। এবং ভলান্টিয়ারিং এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে আমি দেশে থাকতে মেডিসিন ক্লাবের সাথে যুক্ত ছিলাম। সো সেটা আমাকে ভলান্টিয়ারিং এক্সপিরিয়েন্স দিয়েছে এবং রিসার্চ এক্সপিরিয়েন্স, যেটা হচ্ছে ইরা সিভির একটা খুবই ইম্পর্ট্যান্ট পার্ট আমি বলবো। কারণ এটা আমি আগে বুঝতে পারিনি। যখন হচ্ছে আমি ইন্টারভিউ গুলো দিয়েছি, তখন প্রত্যেকটা প্রোগ্রামে ওরা যেটা অ্যাডমায়ার করেছে সেটা হচ্ছে রিসার্চ এক্সপিরিয়েন্সটা। সো আপনার রিসার্চ এক্সপিরিয়েন্সটা অনেক বড় ধরনের একটা ভ্যালু ক্রিয়েট করে। সো আমি যেহেতু আগে ইউএসএ তে আসতে পারিনি, তো আমার পক্ষে কোনো রিসার্চ পজিশনের জন্য অ্যাপ্লাই করা বা কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করা এটা আমার জন্য পসিবল ছিল না। তো সেক্ষেত্রে আমি বলবো যে ড্রিম ইউএসএমএল আমার জন্য বড় একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিয়েছে যে আমি আমার রিসার্চ এক্সপিরিয়েন্সটাকে এনহ্যান্স করতে পারি। সিস্টেম্যাটিক রিভিউ,
কেস রিপোর্ট এগুলোর একদম ধরে ধরে যে শেখানো, সেটা অ্যাকচুয়ালি প্ল্যাটফর্মটা হচ্ছে আমার ড্রিম ইউএসএমএল এটা ক্রিয়েট করে দিয়েছে। নট অনলি দ্যাট, আপনি যে ড্রিম ইউএসএমএল এর মাধ্যমে আপনি যে সেশনগুলো অ্যাটেন্ড করছেন, বা আপনি যে যদি কোনোভাবে কোনো আম আম বাঙালিকে আপনি ইউএসএমএল এর ব্যাপারে আপনি হেল্প করতে পারেন, এটাও কিন্তু আপনার সিভিতে অনেক বড় একটা জিনিস। এটা আমি আগে বুঝতে পারিনি। যখন আমি ইন্টারভিউ দেওয়া শুরু করলাম, তো যখন ইন্ডিয়ান, পাকিস্তানি, নেপালি ওরা যখন ওদের এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করতো, তো বলতো যে ভলান্টিয়ারিং অ্যাক্টিভিটি কি, আই হেল্প মাই ফেলো পিপল ফর দেয়ার ইউএসএমএল জার্নি। সো এটা যেকোনোভাবে হতে পারে। আপনি এই জিনিসগুলো মানে এই জিনিসগুলোই বারবার কিন্তু আপনার ইন্টারভিউতে হাইলাইট হতে থাকে। সো আমি বলব যে আমার সিভির একটা বিরাট পোরশন হচ্ছে আমি এই ড্রিম ইউএসএমএল দিয়ে ফিল আপ করতে পেরেছি। আরেকটা জিনিস যেটা আমি বলব সেটা হচ্ছে যে আপনার কোনো সিভিতে ক্লিনিক্যাল গ্যাপ থাকা যাবে না। তো আমি যখন ১ম স্টেপ 1 দেই, তো স্টেপ 1 এর আগে হচ্ছে আমি একটা ক্লিনিকে ৬ মাস আমি ওখানে কাজ করেছি। তো এরপরে আসলে ফ্যামিলি প্রবলেমের জন্য আমার আসলে ওই ক্লিনিকে জবটা কন্টিনিউ করা পসিবল হয়নি। তো তখন হচ্ছে যে আমার সিভিতে কিন্তু একটা গ্যাপ হয়ে যাচ্ছিল। এই টাইমটাতে ড্রিম ইউএসএমএল সেভড মি। কারণ আমি ড্রিম ইউএসএমএল রিসার্চ গ্রুপে জয়েন করি, এবং রিসার্চ গ্রুপে আমি খুবই অ্যাক্টিভ ছিলাম, এবং আমি সেটা থেকে আমার সিভিতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি দেখাতে পেরেছি। সো ইট হ্যাজ হেল্পড মি আ লট ফর মাই প্রিপেয়ারিং মাই ইরাস সিভি। দেন হচ্ছে যে আসলো ম্যাচ জার্নি। ম্যাচ জার্নিতে যেহেতু আমার ১ম ম্যাচ জার্নি, এবং আমি হচ্ছে অগাস্টে আমার মাত্র ইনপেশেন্ট রোটেশন শেষ করি। তো সেপ্টেম্বরে হচ্ছে ডেডলাইন আমার ইরাস সিভি সাবমিট করতে হবে। আমার তখনও পার্সোনাল স্টেটমেন্ট রেডি হয়নি। ইরাস সিভি আমার পুরোপুরি কমপ্লিট হয়নি, যেহেতু আমি ইনপেশেন্ট রোটেশন তখনও শেষ করিনি। সো ওই টাইমে তো মোটামুটি হচ্ছে যে আমি 1 উইকের মধ্যে আমার পার্সোনাল স্টেটমেন্ট, ইরাস সিভি এসবের কাজ শুরু করতে কাজ করতে হয়েছে। তো আলহামদুলিল্লাহ ড্রিম ইউএসএমএল যে রেসিডেন্সি ব্যাচ, এই ব্যাচ আমাকে ট্রিমেন্ডাসলি হেল্প করেছে যে আমি হচ্ছে যে আমার ইরাস সিভি পার্সোনাল স্টেটমেন্টের উপরে কন্টিনিউয়াসলি কাজ করতে পারি। আমার মনে আছে আমি বাংলাদেশে ছিলাম, এবং সেপ্টেম্বরে তো 27 ডেডলাইন সাবমিট করার। তো হচ্ছে আমি সারারাত জেগে সেই পার্সোনাল স্টেটমেন্টের কাজ, ইরাস সিভি কমপ্লিট করলাম, এবং সকালবেলা হচ্ছে আমি মাসুদ ভাইয়াকে রিকোয়েস্ট করলাম, "ভাইয়া আমার ইরাস সিভিটা আগে দেখে দিতে হবে।" কারণ হচ্ছে আমি দেশে আমি সারারাত ঘুমাইনি। তো ভাইয়া আলহামদুলিল্লাহ আমার সিভিটা ঐদিন সকালবেলা সে সিভি, পার্সোনাল স্টেটমেন্ট সব দেখে দেয়, এবং আমি হচ্ছে দেশ থেকে আসলে সাবমিট করি আমার অ্যাপ্লিকেশন। তো পার্সোনাল স্টেটমেন্টের ব্যাপারে আমি বলব, আ এবার যেহেতু প্রোগ্রামগুলোতে ৭ টা প্রোগ্রাম সিগন্যাল দেওয়ার মতো ছিল। আপনি যে প্রোগ্রামগুলোতে চাইবেন যে আপনি ওই প্রোগ্রামগুলোতে যেতে চান, ওই প্রোগ্রামের জন্য আপনি যদি পার্সোনাল স্টেটমেন্ট লিখতে পারেন, এটা অনেক বেনিফিশিয়াল। কারণ আমি হচ্ছে যে প্রোগ্রামগুলোতেই আমি এপ্লাই করেছি, এবং যে প্রোগ্রামগুলোকে আমি সিগন্যাল দিয়েছি ৭ টা প্রোগ্রাম, ওই ৭ টা প্রোগ্রামের জন্য আমি আলাদা, আলাদা পার্সোনাল স্টেটমেন্ট লিখেছিলাম। ওই প্রোগ্রামগুলোর বাইরে যে প্রোগ্রামগুলো আমি প্রোগ্রাম রিসার্চের সময় আমার মনে হয়েছে যে আমি হচ্ছে এই প্রোগ্রামগুলোতে আমার হতে পারে, বা এই প্রোগ্রামগুলো আমার সিভির সাথে যায়, আমি ওই প্রোগ্রামগুলোর জন্য আলাদা হচ্ছে পার্সোনাল স্টেটমেন্ট রেডি করেছিলাম। তো আলাদা পার্সোনাল স্টেটমেন্ট রেডি করা বলতে কিন্তু এটা বুঝায় না যে আপনি পুরাটা পার্সোনাল স্টেটমেন্ট যদি আপনি চেঞ্জ করতে পারেন, দ্যাটস আ ভেরি গুড থিং। বাট আমি হচ্ছে যেটা করতাম, পার্সোনাল স্টেটমেন্টের লাস্টের প্যারাতে ওই প্রোগ্রামের কি ক্যারেক্টারিস্টিক ওরা চাচ্ছে, এবং ওইসব ক্যারেক্টারিস্টিক আমার মধ্যে আছে, আমি এই জিনিসগুলো হাইলাইট করে ওই পার্সোনাল স্টেটমেন্টটা ওভাবে আমি রেডি করার চেষ্টা করতাম। তো এটা হচ্ছে যে আমাকে অনেক হেল্প করেছে যে পার্সোনাল স্টেটমেন্টের ব্যাপারে, এবং আমি যে প্রোগ্রামগুলোতে এপ্লাই করেছিলাম, সরি, যে প্রোগ্রামে আমি সিগন্যাল দিয়েছিলাম, আমার সিগন্যাল প্রোগ্রাম থেকে ৪ টা ইন্টারভিউ আসে। আমি বলব না হয়তো শুধু পার্সোনাল স্টেটমেন্টের জন্যই। এখানে আরো অনেক ফ্যাক্ট কাজ করে। বাট ওরা হচ্ছে ওটার অনেক বেশি প্রশংসা করেছে আমার ইন্টারভিউতে, যে আমি ওই প্রোগ্রামের জন্য টাইম নিয়ে হচ্ছে ওই পার্সোনাল স্টেটমেন্টটা লিখেছি। তো এটা অ্যাকচুয়ালি আমি বলব। এরপরে ইরাস সিভি যখন আপনি রেডি করবেন, এক্ষেত্রে আমি বলব যে আপনি যে জায়গায় রোটেশন করেছেন, ওই জায়গায় আপনার উল্লেখযোগ্য কি এক্সপেরিয়েন্স হয়েছে, এবং আপনি ওইসব জায়গা থেকে কি শিখেছেন, ওইটা আপনি ইরাস সিভিতে দেন না দেন, আপনার আলাদা একটা নোটে লিখে রাখতে
রাখতে হবে যে হচ্ছে যে আমি এই জায়গা থেকে এই জিনিসগুলো শিখেছি, যেটা হচ্ছে পরবর্তীতে কিনা আপনার ইন্টারভিউতে হেল্প করবে। কারণ ইন্টারভিউ টাইমটা আসলে এত বেশি রাশ যায়, তখন আসলে এত চিন্তা মাথায় আসে না যে হচ্ছে যে আমি ওখান থেকে কি শিখেছি, ওখান থেকে কি শিখেছি। কিন্তু আপনি যখন ইরাস সিভিটা প্রিপেয়ার করবেন, তখন যদি আপনার ওই এক্সপেরিয়েন্সটা থেকে আপনার শেখার জিনিসের একটা লিস্ট আপনার হাতে থাকে, সেটা আপনাকে পরবর্তীতে ইন্টারভিউ প্রিপারেশনের জন্য অনেক হেল্প করবে। সো এটা বলব। তো আলহামদুলিল্লাহ, আই হ্যাভ সিকিউরড আ গুড নাম্বার অফ ইন্টারভিউ। আমি এই ক্ষেত্রে বলব যে আমার স্ট্রেংথ ছিল হচ্ছে আমার ইয়ার অফ গ্র্যাজুয়েশন। আমার ইয়ার অফ গ্র্যাজুয়েশন আমি আলহামদুলিল্লাহ 2 ইয়ার্সের মধ্যে অ্যাপ্লাই করতে পেরেছিলাম, এবং আমার সিভি একটা কমপ্লিট ওয়েল রাউন্ডেড প্যাকেজ ছিল। সেখানে ইনপেশেন্ট, আউটপেশেন্ট এক্সপেরিয়েন্স, ভলান্টিয়ারিং এক্সপেরিয়েন্স, রিসার্চ এক্সপেরিয়েন্স, এভরিথিং ছিল। এরপরে হচ্ছে আমার 2টা পাবলিকেশন অলরেডি তখন ছিল, এবং আমি যে রোটেশন করেছি সেখানে আমি একটা কেস প্রেজেন্টেশন করেছিলাম। সো আমার ওরাল প্রেজেন্টেশনের যে পার্টটা ওইটাও ফুলফিল ছিল। তো মোটামুটি বলতে হয় যে একটা কমপ্লিট প্যাকেজ থাকার কারণে হচ্ছে আলহামদুলিল্লাহ আই হ্যাভ সিকিউরড এ গুড নাম্বার অফ ইন্টারভিউ। অ্যান্ড সাথে অবশ্যই আমার গ্রিন কার্ড স্ট্যাটাস আমি বলবো অনেক ইম্পর্টেন্ট রোল হয়তো প্লে করেছে, আমি আমার যেটা মনে হয়েছে। এরপরে আসি যে আপনি যখন সেপ্টেম্বরে অ্যাপ্লিকেশন আপনি সাবমিট করে দিলেন, এরপরে কি আমি বসে থাকবো? না। আমি যদি এরপরে বসে থেকে যে আল্লাহ, আল্লাহ করতে থাকি, হ্যাঁ, আল্লাহ অবশ্যই আমাকে ইন্টারভিউ দিবে, বাট আমার হচ্ছে যে এরপরও অনেক কাজ থাকে। লেটার অফ ইন্টারেস্ট অনেক বড় একটা রোল প্লে করে। আপনার যদি স্টেপ 3 কমপ্লিট থাকে, আমি অবশ্যই বলব যে আপনি প্রতিদিন এটলিস্ট 10টা প্রোগ্রামকে ইন্ডিভিজুয়ালাইজড লেটার অফ ইন্টারেস্ট লেখার চেষ্টা করলে ভালো হয়। আমার যেহেতু তখন স্টেপ 3 কমপ্লিট ছিল না, তা আমি লিখেছি কয়েকটা প্রোগ্রামে, মানে আমার আশেপাশে যেসব প্রোগ্রামে আমি যেতে চাই, ওইসব প্রোগ্রামে আমি মোটামুটি 50টার মতো লেটার অফ ইন্টারেস্ট আমি লিখেছি। আমি খুব বেশি লিখেছি আমি বলব না। সো লেটার অফ ইন্টারেস্ট আপনি এমনভাবে লিখতে হবে যে ওই হসপিটালের জন্যই আপনি স্পেসিফিক, আপনি ওই হসপিটালের জন্যই পারফেক্ট। সেক্ষেত্রে আপনার যেটা স্ট্রেংথ আপনার ওইটা উল্লেখ করতে হবে। আপনার যদি ইয়ার অফ গ্র্যাজুয়েশন কম থাকে আপনি সেটা উল্লেখ করবেন। আপনার যদি গ্রিন কার্ড থাকে আপনি সেটা উল্লেখ করবেন। আপনার যদি খুব স্টেলার স্কোর থাকে আপনি সেটা উল্লেখ করবেন। যেটা আপনার সিভির স্ট্রেংথ সেটা আপনাকে অবশ্যই উল্লেখ করে, এবং ওই প্রোগ্রামের জন্য আপনি কেন পারফেক্ট, ওই প্রোগ্রামের মিশন কি, এইম কি, ভিশন কি, আপনি ওই প্রোগ্রামের জন্য কেন পারফেক্ট, এগুলো হচ্ছে খুবই শর্টের মধ্যে উল্লেখ করে আপনার প্রোগ্রাম কোঅর্ডিনেটরকে আমি বলবো ইমেইল করলে ভালো। প্রোগ্রাম ডাইরেক্টরের মেইল অ্যাড্রেস যদি আপনি কোনোভাবে জোগাড় করতে পারেন তাহলে তো অবশ্যই সেটা ভালো, এবং এটা অবশ্যই আপনি বসে থাকতে পারবেন। আপনার প্রতিদিনই হচ্ছে কমপক্ষে আপনি যদি 3টা 4টা 5টা যেটাই আপনি মেইল করতে পারেন, এটা আপনার জন্য অনেক উপকার হবে। আরেকটা জিনিস, ইন্টারভিউ প্রিপারেশন। ইন্টারভিউ প্রিপারেশন খুবই বড় একটা রোল প্লে করে এক্ষেত্রে, এবং আপনি এমনভাবে যদি বসে থাকেন যে আমার ইন্টারভিউ আসবে এরপর আমি ইন্টারভিউ প্রিপারেশন নেওয়া শুরু করবো, অ্যাকচুয়ালি জিনিসটা সেটা না। আপনার ইন্টারভিউ প্রিপারেশনটা শুরু করতে হবে কিন্তু আরো অনেক আগে থেকে, কারণ আপনার কখন ইন্টারভিউ আসবে আপনি বলতে পারেন না। আমার যে প্রথম ইন্টারভিউ এসেছে, আমি অ্যাপ্লাই করার 3 দিনের মধ্যে আমার ফার্স্ট ইন্টারভিউ কল আসে। সো এবং আমার হাতে মাত্র 7 দিন সময় থাকে ওই ইন্টারভিউ প্রিপারেশনের জন্য। সো ইট ওয়াজ লাইক বোল্ট অফ দ্য ব্লু সামথিং। সো আপনার আগে থেকে যদি আপনি প্রিপেয়ার থাকেন, জিনিসটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে, কারণ ইন্টারভিউ প্রিপারেশন ইটসেলফ ইজ আ টায়ারিং প্রসেস। কারণ আপনি ইন্টারভিউতে কি বলবেন, আপনার আই কন্ট্যাক্ট কোথায় হবে, আপনি প্রোগ্রাম ডাইরেক্টরের সাথে কিভাবে কানেক্ট করতে পারবেন, এটা হচ্ছে অনেক বড় একটা রোল প্লে করে। তো এক্ষেত্রে আমি বলবো যে ওই যে আমি ফার্স্টে বললাম যে নো ইউর সিভি, আপনার সিভি এবং পার্সোনাল স্টেটমেন্টে আপনার কি এক্সপেরিয়েন্স গুলো আছে এবং কি এক্সপেরিয়েন্স নিয়ে আপনি কথা বলতে চান, সেই ডাইরেকশনে আপনার প্রোগ্রাম ডাইরেক্টর বা যে আপনার ইন্টারভিউ নিবে আপনাকে সেই ডাইরেকশনে তাদেরকে ফ্লো করতে হবে। এবং আপনার মানে আমার এক্ষেত্রে মনে হয়েছে যে প্রোগ্রাম ডাইরেক্টররা চায় যে হচ্ছে যে আমি তাদের সাথে কোনোভাবে পেশেন্ট কেয়ারে কানেক্ট করতে পারছি কিনা। তো পেশেন্ট কেয়ারে কানেকশনটা আপনি কিভাবে বোঝাতে পারবেন? সো আপনি সেটা দেশে কাজ করেন বা হচ্ছে ইউএস ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে কাজ করেন, আপনি পেশেন্ট কেয়ারের পার্সপেক্টিভটা কিভাবে দেখতে পাচ্ছেন? যেমন যে প্রোগ্রামে আমি ম্যাচ করেছি সেই প্রোগ্রামে বলেছে আমার একটা কোয়েশ্চেন আস্ক করেছিল যে
তোমার এমন একটা পেশেন্ট কেয়ার পার্সপেক্টিভ বলো যেখানে তোমার পেশেন্টের যে ফ্যামিলি বা পেশেন্টকে তোমার কাউন্সেলিং করতে অনেক প্রবলেম হয়েছিল। সেক্ষেত্রে আমি হচ্ছে আমাদের দেশের যে এক্লাম্পসিয়ার কেসগুলো ওটা বললাম যে সুপারস্টিশনের পার্টটা। দেন প্রোগ্রাম ডাইরেক্টর সেটা খুবই প্রেজ করেছে যে না অবশ্যই হচ্ছে সুপারস্টিশন একটা রোল প্লে করে। অ্যান্ড সেই জায়গাটাতে আমার মনে হয়েছে যে আমার প্রোগ্রাম ডাইরেক্টরের সাথে ওই মোমেন্টে আমার হচ্ছে একটা কানেকশন ক্রিয়েট হয়েছে। নট অনলি এটা, আপনি যখন ইন্টারভিউ দিবেন আপনি হচ্ছে অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে প্রোগ্রাম ডাইরেক্টর কোন পার্সপেক্টিভে জিনিসগুলো দেখতে চাচ্ছে এবং আপনি কোন পার্সপেক্টিভে জিনিসগুলো দেখছেন। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনার যে প্রতিটা ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স, ইনপেশেন্ট হোক সেটা আউটপেশেন্ট হোক, ইউএস ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সগুলো আপনাকে বড় একটা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিবে প্রোগ্রাম ডাইরেক্টরের সাথে কানেক্ট করার জন্য। সেকেন্ড থিং আমি বলবো হচ্ছে রিসার্চ। আপনার রিসার্চের প্রত্যেকটা পার্ট আপনার ওখানে রেসপন্সিবিলিটি কি ছিল? আমি একটা তো আমার যে পাবলিকেশনগুলো ছিল তখন আমি ফার্স্ট অথর ছিলাম না। আপনার যে রোলগুলো ছিল, আপনার রোলের প্রত্যেকটা স্টেপের কথা আপনার জানা উচিত। কারণ আপনাকে যে জিজ্ঞেস করা হবে, আপনি যে রিসার্চগুলো করেছেন, এই রিসার্চে হচ্ছে আপনার রেসপন্সিবিলিটিটা কি ছিল? এখন আপনি যদি ফার্স্ট অথর না হন, আপনি যদি বলেন যে আমি হচ্ছে আমার পুরা রিসার্চ প্রজেক্টটা আমি ক্রিয়েট করেছি, এটা তো আসলে পসিবল না। ইটস আ টিম ওয়ার্ক। আপনি টিম ওয়ার্কে আপনি কতটুকু আপনার গুরুত্বটা আপনি তুলে ধরতে পারছেন, এটা কিন্তু একটা খুবই ইম্পর্ট্যান্ট পার্ট। যে আমি একা সব কাজ করেছি, এটা আসলে ওরা দেখতে চায় না। যে আপনি টিম ওয়ার্কের মধ্যে আপনি কি রোলটা প্লে করেছেন সেটা। আপনার আবার যখন হচ্ছে যে আপনি লিডারশিপ রোল প্লে করবেন, তখন এমন না যে আমি লিডার, আমি সবকিছু করে ফেলেছি। এটা ওরা পছন্দ করে না। যে আপনি লিডার হয়ে মানুষকে কিভাবে মোটিভেট করে আপনি আপনার কাজটা আদায় করে নিচ্ছেন। ওরা হচ্ছে এই জিনিসটার প্রতি বেশি ফোকাস করে। সো হচ্ছে যে আমি বলব যে ইন্টারভিউ প্রিপারেশন ইটসেলফ ইজ আ ভেরি টায়ারিং প্রসেস এবং এটা প্রতিদিন আপনার প্র্যাকটিস করতে হবে এবং এটা একদিনে আসে না। এক্ষেত্রে আমি বলব যে মাসুদ ভাইয়ের যে ড্রিম অ্যাসেম্বলি রেসিডেন্সি ব্যাচ, ভাইয়া হচ্ছে অনেক গেস্টদেরকে ইনভাইট করতো যারা হচ্ছে কিনা প্রোগ্রাম ডাইরেক্টর বা অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ডাইরেক্টর বা রেসিডেন্ট যারা ইন্টারভিউ নেয়, তারাও হচ্ছে ওখানে উপস্থিত ছিল। তাও তাদের সাথে আপনি যখন ইন্টারভিউটা প্র্যাকটিস করবেন, আপনার ইন্টারভিউ ডেতে মনে হবে না যে হচ্ছে যে আমি কোনো আলাদা কারোর সাথে কথা বলছি বা আলাদা কোনো প্র্যাকটিস হচ্ছে। মনে হবে যে এইসব কোয়েশ্চেন তো আমি আগে থেকে প্র্যাকটিস করে এসেছি বা আগে থেকে আমার মানে রেসিডেন্টদের সাথে ইন্টারভিউ বা প্রোগ্রাম ডাইরেক্টরের সাথে ইন্টারভিউ, আমার তো এগুলো আগে থেকে প্র্যাকটিস। এই এক্সপিরিয়েন্সটা আপনার হচ্ছে ইন্টারভিউ ডেতে অনেক হেল্প করবে। আরেকটা জিনিস যেটা বলবো যে আমার সিভিতে যেহেতু ড্রিম ইউএসএমএলই অনেক বড় একটা পার্ট ক্রিয়েট করেছিল, জুড়ে ছিল, কারণ আমার যেহেতু অন্যান্য ইউএস ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স কম ছিল, অলমোস্ট প্রত্যেকটা ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করা হয়েছে হোয়াট ইজ ড্রিম ইউএসএমএলই। সো সেক্ষেত্রে আমি বলব যে ড্রিম ইউএসএমএলই যে প্ল্যাটফর্মটা বাংলাদেশিরা যে কাজ করছে, ইন্ডিয়ানদের জন্য অনেক প্ল্যাটফর্ম অ্যাকচুয়ালি আছে অনেক আগে থেকে, কিন্তু বাংলাদেশিদের জন্য খুব বেশি যে মানে একদম কম্প্রিহেন্সিভ প্যাকেজের যে প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্ম খুব একটা বেশি যে বেশি একটা নেই। তো আপনি যখন সেই জায়গাটা থেকে আপনি যখন ইন্টারভিউ দিচ্ছেন, আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন এবং আপনি যখন একটা অর্গানাইজেশনের কথা বলছেন, সো এটা আসলে অনেক একটা প্রাউড মোমেন্ট। অ্যান্ড আপনি যদি সুন্দরভাবে সেটাকে উপস্থাপন করতে পারেন, সেটা অবশ্যই আমি বলবো যে প্রোগ্রাম ডাইরেক্টর বা আপনার যে ইন্টারভিউ নিবে তারা অনেক বেশি এটা পছন্দ করে। যে হচ্ছে আপনি নট অনলি আপনার জন্য কাজ করছেন, আপনি আপনার কমিউনিটিকেও কিছু দেওয়ার চেষ্টা করছেন। সো ইউএসএমএলই আমি বলবো ম্যাচ প্রসেসটা এটা হচ্ছে কমপ্লিট একটা প্যাকেজ। আপনার খুবই স্টেলার স্কোর থাকলো বা আপনার ইয়ার অফ গ্র্যাজুয়েশন খুব কম হলো, ডাজন্ট ম্যাটার। আপনি কতটুকু এমপ্যাথেটিক হতে পারছেন মানুষের প্রতি, আপনি কতটা আপনি পেশেন্ট কেয়ারকে কোন পার্সপেক্টিভ থেকে দেখছেন, আপনি আপনার পেশেন্টের প্রতি কতটা কম্প্যাশনেট বা এমপ্যাথেটিক হতে পারছেন, পাশাপাশি আপনি আপনার কমিউনিটির জন্য কি করতে পারছেন, কমিউনিটিকে আপনি কি দিচ্ছেন, সবকিছুর একটা কমপ্লিট প্যাকেজ। সো আমি বলবো যে মানে আমি আসলে সবাইকে উপদেশ দেওয়ার মতো কোনো পজিশনে নেই। বাট আমি বলবো যে প্ল্যান আর্লি অ্যান্ড হোয়াটএভার ওয়ার্ক ইউ আর ডুইং ট্রাই টু ডু ইট সিনসিয়ারলি। কারণ আপনি জানেন না যে এটা আপনার সিভিতে পরবর্তীতে কিভাবে ইম্প্যাক্ট
ফেলবে। আপনি যদি এখন আজকে কেউ যদি একটা ছোট কাজও করে যে একজনকে সে মেন্টালি একটা ভালো কথাই বলল যে একটা কাউন্সেলিং করলো যে না তুমি পারবা। এই জিনিসটাও হচ্ছে যে আপনি কমিউনিটিকে একটা কিছু দিচ্ছেন, এটাও অনেক ইম্পোর্টেন্ট। কারণ ইউএসএমএল জার্নিটা এতটা টায়ারিং একটা জার্নি। এই জার্নিতে আসলে লোনলি ফিল করাটা খুবই স্বাভাবিক। তো আপনি যদি ওই টাইমে যদি কাউকে দুটো ভালো কথাও বলেন, এটাও আপনার কমিউনিটিকে কিছু একটা দেওয়া। সো আমি বলব যে ওইটাও আপনি যদি সিনসিয়ারলি করেন অ্যান্ড এট দ্য লং রান আপনাকে এটা অনেক বেশি হেল্প করবে। এটাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ এভরিওয়ান। আমি অনেক বেশি কথা বলে ফেলেছি হয়তো, বাট থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডক্টর সাদিয়া, ইট ওয়াজ রিয়েলি ইন্সপায়ারিং। আই হোপ তুমি সবকিছুই কাভার করছো। আই 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 বিলিভ দ্যাট এটা সবাইকে হেল্প করবে যারা আজকে শুনতেছে, ভিউয়ার্স যারা, এবং যারা আমরা রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করব অথবা যারা প্রসেসে আছে, এটা সবাইকে হেল্প করবে। এবং আই আই বিলিভ দ্যাট সবাই যাতে তোমার এই পয়েন্টগুলো হইতেছে নেয় এবং ওইটার পর কাজ করে। আর তুমি যেটা মেনশন করছো যে তাড়াতাড়ি পরীক্ষা দেওয়ার ব্যাপারটা, এবং যত ইয়ার অফ গ্র্যাডটা কম রাখা যায়, আই বিলিভ দ্যাট এটা অনেক ক্ষেত্রে হেল্প করে, সব কিছুর ক্ষেত্রে। আর আর জাস্ট পড়াশোনা নয়, অন্য কিছুগুলা, অন্য যেমন ভলান্টিয়ার রিসার্চ, এগুলোর সাথেও যাতে কানেক্টেড থাকে সবাই। ইটস লাইক এ, অ্যাজ ইউ মেনশন দ্যাট ইটস লাইক এ কমপ্লিট প্যাকেজ। সো আই থিঙ্ক সবার এই জিনিসগুলোর প্রতিও ফোকাস করা উচিত বিসাইডস দ্য স্টাডি। কজ এখানে সবাই চায় যে আমরা সবকিছুতে ইনভলভ থাকি, কানেক্টেড থাকি। সো ইউ মেনশন এভরিথিং। সো আই হোপ দ্যাট এটা সবাইকে হেল্প করবে। থ্যাংক ইউ সো মাচ। Yes, thank you, Dr. Sadia. It was really an honor to have you on today's session. এত সুন্দর করে সবকিছুকে সাম আপ করা এবং যেভাবে জার্নিটা শেয়ার করা হয়েছে, ইটস লাইক কিভাবে পড়াশোনা করা হয়েছে, কিভাবে পড়াশোনার পর ইন্টারভিউর জন্য যাওয়া হয়েছে, কিভাবে ড্রিম ইউএসএমএল কে রিচ করে ইউ অলওয়েজ ট্রাই টু মোটিভেট ইউর সেলফ। ইটস রিয়েলি রিয়েলি নাইস। এবং যেটা আমি আহ, আলাদাভাবে পয়েন্ট আউট করতে চাই, দ্য কি পয়েন্টস লাইক, যেহেতু এটা রেসিডেন্সি ব্যাপারে, কিভাবে রেসিডেন্সি পেতে হয় সেই ব্যাপারে আমরা বেশি গিয়া বলতেছি এই ওয়েবিনারগুলোর মধ্যে। তো হ্যাঁ, ইন্টারভিউর ক্ষেত্রে যে শেয়ার করা হয়েছে যে গাইডেন্সটা, ড্রিম ইউএসএমএল এর গাইডেন্স, শুধু গাইডেন্সটা ডাজ নট রিপ্লেস ইয়োর ওন প্ল্যান and goal towards your success. You have to be like keep up with your own studies and your own plans, and you always have to be motivated like next আমাকে কি করতে হবে। And Dream USMLE through its all the courses will help you to achieve your dream. That is so true. And regarding the interview, যে আপনি যে পয়েন্টগুলোকে মেনশন করতেছেন লাইক cultural diversity, the communication and connecting with the patient, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানটায় যদি ইউএস এর মধ্যে আমরা প্র্যাকটিস করতে চাই, আমাদেরকে আমাদের যে কোনো ইন্টারভিউতে যে পয়েন্টগুলো অবশ্যই 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 উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে গিয়া টিম ওয়ার্ক, হাউ আই ক্যান কমিউনিকেট উইথ আদার টিম মেম্বার্স, and how cultural diversity is like we are a culturally diverse people, we are from so many places. লাইক আমাদের পেশেন্টরা আসতেছে বিভিন্ন জায়গা থেকে, ওদের সাথে ওদের কালচার অনুযায়ী আমি কতখানি কালচারালি অ্যাকসেপ্টেড, ওদেরকে আমি কালচারালি কতখানি অ্যাকসেপ্ট করতে পারছি, এটা আমাকে শো করতে পারতে হবে। এবং ওরা প্রোগ্রাম ডিরেক্টররা অবশ্যই এটা লুক করে যে আমাকে নেয়ার জন্য আমি কি রেসিস্ট মনোভাব গিয়ে রাখি কিনা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড দ্য লিডারশিপ, ইয়াস, আপনার কথা বলার মধ্যে অবশ্যই সেটা রিফ্লেক্ট করবে যে অ্যাজ এ লিড what kind of leadership you are showing. Is it autocratic or democratic? Yeah, it should show so. So it was really a lot, but yes, I took a note. I literally wrote everything what you said. So it was really nice. Thank you very much. With that, I would like to invite our next panelist, Dr. Anid Hassan. Anid Hassan, please take the platform. And yes, of course, share your valuable insight with us. Thank you. Thank you so much, Dr. Mazahar. And I'm seeing a lot of familiar faces here. It's really nice to be here. And so my name is Anid Hassan, and I graduated from Holy Family Red Crescent Medical College in 2017. And currently I'm working as a postdoctoral research fellow at Johns Hopkins University School of Medicine. And after this transition, I'll be working as a PGY1 intern in Jersey Shore University Medical Center, New Jersey. So about my journey, I started my journey a little bit late in 2020 after
And my father and my brother was a huge part of my journey. Like at that time, I was practicing in Bangladesh, and the idea of USMLE was initially presented to me by my father and my brother. So after that, I did my own research. I talked to a lot of residents who are working here, and it really inspired me. And eventually, I fell in love with the journey, and I started my journey. So a few things, like while preparing for my USMLE step one, I took a little bit longer time because there was a long gap between our graduation and the whole education of the USMLE step. So it was a little bit challenging for me, but I'm glad that I took my time because it really helped me pacing towards my USMLE step 2 CK and the USMLE step 3. The whole journey was it's a very big story. I will not go into detail for that. And I can say that after my USMLE step 2 CK, I reached out to Dr. Masood Bhai because he was inspiring me for a long time while I was posting about my study resources for the USMLE step 1, step 2, and I talked with him during the journey also. And after that, I joined Dr. Masood Bhai's research group. And I can say that this research group really helped me while preparing for my match because I got a very little idea about the research. So learning from the scratch, the research thing really helped me while I was preparing for my first cycle. So I matched in my second cycle actually. The last year I applied. So there were a few pitfalls that I made that led me to a less number of interview and remaining unmatched in the 2022 cycle. So 2023 cycle, sorry. So a few things আমি এখন এখানে বলবো হচ্ছে আমি কি কি ভুল করছি যেটা আসলে আমাকে আনম্যাচ করছে আর আমার কি কি স্ট্র্যাটেজি ছিল যেটা হচ্ছে আমার নেক্সট ম্যাচে অনেক বেশি হেল্প করছে So first of all, I reached out after getting unmatched. I reached out to almost all the program directors and the program coordinators about what shall I improve in my CV, or this is my position, like this is my credentials, my step 1, step 2, and step 3, and how can I improve my CV and personal statement. So I got a lot of insight from that. So these insights are really helpful for making my changes in the CV and personal statement. And this is where the involvement of group really helps. Like I reached out to Dr. Masood Bhai's group and each and every one of the mentors so that they can review my CV and review my personal statement and give me suggestions about the whole situation because they are already succeeded in their journey. So being in touch with someone who succeeded in their journey is really important because they will help you a lot, even that you imagine, more than you imagine. Because আমরা বাঙালিদের যেটা হয় যে আমরা আসলে অনেক কিছু রিচ আউট করতে গেলে অনেক সময় হেজিটেশন কাজ করে আমাদের, যে আমাদের কি এটা মানে আমাকে রিচ আউটটা করা ঠিক হচ্ছে কিনা বা আমার কি ছোট হয়ে যাচ্ছে কিনা। বাট অ্যাকচুয়ালি আমাদেরকে এই জিনিসটা আমাদেরকে কমাইতে হবে, যেটা ওই ডক্টর এহসান কিছুক্ষণ আগে বলতেছিল যে আমাদের এই ইগোটা আমাদেরকে এটা কাটাতে হবে, আমাদের এই ভয়টা কাটাতে হবে। রিচ আউট করতে কারো কাছে কখনো হেজিটেট করা যাবে না, কারণ ইউ আর লার্নিং অ্যান্ড ইউ আর গ্রোয়িং। By reaching out to people, you will grow in the particular trajectory. It's not like otherwise scattered হয়ে যাবে সবকিছু। তো আমি মনে করি একটা কনস্ট্যান্ট গাইডেন্স অলওয়েজ ইম্পর্টেন্ট। তো এই রিচিং আউট করার কারণে অনেক কিছু আমার সিভিতে ইমপ্রুভ হয়েছে। আর ইন দ্য মিন টাইম আমি যেহেতু একটা ওল্ডার গ্রাজুয়েশন ইয়ার, তো এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল। তো আমি চাইছিলাম যে আমি সবসময় একটা অর্গানাইজেশনের সাথে ইনভলভ থাকি। So that's when, after I getting unmatched, I reached out to a lot of research labs and as well as the Hopkins for giving me opportunity to work with them because আমার always একটা ইন্টারেস্ট ছিল একটা ক্লিনিক্যাল রিসার্চের সাথে অলওয়েজ আমার একটা অ্যাকাস্টম হওয়া, যাতে আমি পেশেন্ট কেয়ারের সাথে অনেকটুকু কাছাকাছি অনেকটা দেখতে পারি। So it really helped. So eventually, after emailing around 380 to 400, I got response and interview from the 4 of the research institute, and eventually I got into Hopkins. And আমি বলবো এই রিসার্চ এক্সপিরিয়েন্সটা অনেক বেশি হেল্পফুল, কারণ
with every interview, I talk about the Hopkins as well as what I'm doing here. So ওরা অ্যাকচুয়ালি এই জিনিসটাই চায় যে আমি কি করতেছি এখন, মানে আমি কি কোনো কিছুতে ইনভলভ আছে কিনা, বা আমি কোনো কিছু থেকে নিজেকে জাস্ট কোনো কিছু বসে নাই বা কোনো কিছুতে ইনভলভ। তো আমি এটাই বলবো যে a lot of challenge you may face in this journey. It's not like a bed of roses. Everything will be ups and downs, but you have to keep moving forward no matter what happens. And my advice to people who are getting into the match for the first time, that is United States clinical experience. I can't stress this enough. This is really, really, really important. So try to reach out to the organizations like Dream US Family, and they have an excellent clinical rotation project. So they can help you out with that, as well as the research. They have, this is a very organized program that have all the help you need for excelling your journey, like US Family Step 1, Step 2 CK, and the clinical rotation batch, research batch, residency batch, and even they help the another interesting thing about Dream US Family is their mental health group. That is really important because this journey is really long and tiresome, and it's always nice to be with someone who understands your journey as well as help you mentally. So this thing is really unique about Dream US Family, and I like that a lot. So this is about the first time who are applying for the match. Try to finish your step. Take your time for one step, but not for the other one. Like if you are applying for your step 1, step 2, try to be more precise with your journey because year of graduation is really important. So I can say because even though this year I got a lot of interviews, but last year I did not. So graduation year plays a lot of role in this journey. And another thing is that while going through your rotation, try to create something that makes an impact in your mentor's mind. Like try to present a case or try to be in a clinical discussion where you are discussing about one differential and you have an excellent communication with your mentor. These things are really important. A little things that can help you because this all the things that you are creating an impact that will go on your letter of recommendation. So these are really important while doing the rotation. And about the ERAS CV and personal statement, I totally agree with Dr. Sadia Bari. So being the program that we have 7 signals for internal medicine, you can create personalized personal statement for them. I also did the same. Try dig into the program, and sometimes the program doesn't have any website that particularly says about their program. So reach out to their residents. So that really helps. So try to reach to the residents as well as if you know someone in the program, try to talk with them ask them about what is unique about your program or what do you like most about your program. So the thing is, the objective of this thing is this same question will be asked in your interview. So you will have an idea if you get interview from that particular program, it will help you a lot. And yes, and math journey itself, it's like a war. I say that it's a war. Whenever you started applying, you can't stop for a single day. You have to continuously practice with your partners for the interviews, as well as you have to communicate with when you get the interview, you have to communicate with the people who are in the program, like residents, attending. You have to be in communication with them all the time, and also try to show the program director what they like. So it's easier to get this information from the residents. So I will suggest you to talk with the residents more and do not hesitate to reach out to the residents. They're really nice people and they will help you a lot. That's what I can say. And yes, and about the residency, while preparing for my residency, Dr. Masood Bhai's residency batch helped us a lot. As informed by Dr. Bari, is that they bring out a lot of program directors and associate program directors. You can learn about their perspective in their journey, like
what they're looking for, or what type of questions they are correcting you continuously. That really helps you and brings a, in your mind, brings a particular picture about the whole situation. Like if I interview in this program, okay, these questions might be asked. So you can learn about how they think. So that is really important. And continuously talking with your mentors about your presentation and about different scenario-based questions. You don't know which specific question will help you create an impact in the program director's mind. So that is really important while preparing for the interview. And yes, and about this journey, I can end by saying that even though this is a long journey, there are a lot of people out there to help you. So please reach out to them and talk with them, and it will help you a lot. That's it. Thank you. Thank you, Dr. Anid. But what was most challenging for you in this journey? The most challenging, while preparing for the USMLE, I faced two issues. Like one of the issues in my family, and one of the issues when I came here in the US. After that, there was a lot of economic challenges also, because the position I'm being in here at Hopkins right now is unpaid position. So the financial challenges, as well as it was a little bit difficult. But if you are motivated enough, you'll find a way to deal with it. And I can say that I got an excellent family support, like from my wife, from my mother. They were there in my whole journey, and they helped out in each and every aspect of my journey. So I can say that surround yourself with the people who really motivates you and really believes in you. That's really important in this journey. That is very nice. That is very nice. And also regarding the interview processes, like you have to show your interest regarding the program to the program director, and you have to be asking questions too. Not they are interviewing you, but you also have to show that you are interested in their program by asking them questions. That is also very important. And it's really nice. And while I'm talking with Ehsanul Karim, Sadia Bari, and Anid Hassan, it's like their motivation is like amazing. Their dedication is amazing. And yes, this webinar is actually focusing on debunking the myths regarding the US medical residency. And I think আমাদের যারাই পার্টিসিপেট আজকে করছে তারা সবাই মোটামুটি বুঝতে পারতেছে যে এই যে মোটিভেশন অ্যান্ড ডেডিকেশনটা থাকা এবং ড্রিম ইউএসএমএল যে অ্যাকচুয়ালি আমাদের যে উদ্যোগটা যে আমরা সবসময় সবাইকে মোটিভেট করব। If we cannot encourage someone, we will never discourage anyone, and we will always say that the year of graduation can be a concern, but এই ইয়ার অফ গ্র্যাজুয়েশনটা আমাদের যখন বেশি, তখন আমরা সেই সময়টাতে কি করতেছি এবং আমরা মোটিভেটেড এবং ডেডিকেটেড থাকতেছি, এটা হচ্ছে গিয়ে মেইন পয়েন্ট আমাদের। সো ইটস নট যে ইয়ার অফ গ্র্যাজুয়েশন বেশি হলে যে না ঠিক আছে আম গানা গো ডিপ্রেস, নো ইউ আর নট। অ্যান্ড এটা প্রুভ করার জন্য আমাদের আরো একজন প্যানেলিস্ট আছে। সো thank you very much, Anid Hassan, again. It's like, and congratulations to you. Okay, so we will move on. Yeah, thank you, Anid. Yeah, Anid is a very good friend of mine. He really motivates me. Like, yeah, he's a very good friend of mine. Yeah, we talk a lot, like a few days ago, right? It's like amazing to see every familiar face here. So yeah. Thank you, Anid, and congratulations. Thank you. You're welcome. Okay, so now I would like to thank our next panelist, Dr. Tahira Ferdows, for being patient with us for this long. We can't wait to hear from you, so please take the platform and share your journey with us. Okay, hello, good afternoon. First of all, thank you, Dr. Sultana and Mazhar, for hosting today's session. And thank you, Dr. Masood Bhai, for having me in this session today. Actually, সবাই সবকিছু বলে ফেলছে। আমার জার্নিটা ইন ব্রিফ বলছি। সেটা হলো আমার জার্নিটা আসলে একটু ডিফারেন্ট এন্ড ইউনিক, বিকজ আমি graduated from Sir Salimullah Medical College in 2007, and then after graduation I didn't have any plan to come to US or Canada, so I started my career in Bangladesh, and it was in surgery. So
So I finished 3 years fellowship training in surgery, and I also in the completed MS part 1 and 2 in urology. So the whole background is in surgery. So in 2015, I got the PR and then came to Canada. So when after Canada আসার পরে যেটা হলো সেটা হলো যে আমি ইউএস ফ্যামিলি এবং ক্যানাডিয়ান লাইসেন্সিং বোথ আমি চিন্তা করছি যখন আমি পিআর পাই। তো আমার মনে আছে যে আমি সব বই নিয়ে আসছি, টরন্টো নোটও নিয়ে আসছিলাম, কাপলান এভরিথিং, মানে আমি 2টা লাগেজ মানে এক্সট্রা পে করে নিয়ে আসছিলাম যে আমাকে যেই পরীক্ষা দিয়ে মানে আমার যেটা মানে আমার যেটা জার্নি সেটা হলো যে আমি সবসময় খুব ফোকাসড, মানে এটাই আমার স্ট্রেংথ আই ক্যান সে। তো 2015-এ আমি এখানে আসার পরে আমি প্রথম এখানে প্রাইমারি কেয়ারে কাজ করি, প্লাস আমি ক্যানাডিয়ান লাইসেন্সিং এক্সাম গুলো শুরু করি। তো তখন ক্যানাডিয়ান লাইসেন্সিং এক্সামও 4টা এক্সাম ছিল। তো ফার্স্ট এক্সাম আমি 2016-এ দিই এবং ওই বছর আমার বেবি হয়। তো আমি প্রেগনেন্ট অবস্থায় প্রথম পরীক্ষা দিই, তারপরে কিউই 1। সো আমি যখন কিউই 1 এর প্রিপারেশন শুরু করি তখন আমার মনে ছিল যে আমি স্টেপ 2C কে মানে দুইটার প্রিপারেশন কাইন্ড অফ সিমিলার, বাট আমার বাচ্চা যেহেতু এত ছোট ছিল, 6 মান্থ ওল্ড ছিল, সো আমার জন্য এটা সম্ভব হয় না। তো আমি ক্যানাডিয়ান লাইসেন্সিং এক্সাম গুলো ফিনিশ করে 2019-এ ক্যানাডাতে আবার অ্যাপ্লাই করার জন্য রিসেন্সি অফ প্র্যাকটিস লাগে, রিসেন্সি অফ প্র্যাকটিস। সো আমি 2019 আবার বাংলাদেশে যাই, যে 6 মান্থের একটা ইন্টারনাল মেডিসিনে ট্রেনিং করে আসি, করে এসে আমি 2019-এ অ্যাপ্লাই করি ক্যানাডাতে। তো ক্যানাডাতে তো রেসিডেন্সি একটু বেশি হার্ড আর কি, এখানে যেহেতু কম ডাক্তার নেওয়া হয়, সিস্টেমটা ডিফারেন্ট। তো আমি ম্যাচ করি না, 2020-তে আমি আবার অ্যাপ্লাই করি। তো যখন আমি ম্যাচ না করি তখন আমি ঠিক করি যে না, আমি এটা আর করবো না। আর আমার যেটা ভুল ছিল এই জার্নিতে, সেটা আচ্ছা এটা আমি পরে বলছি, সেটা হলো দেন আমি মুভ করি যে না, আমি ইউএস ফ্যামিলি দিব। তো 2021-এর ফার্স্ট ইউএস ফ্যামিলি আই ডি এভরিথিং, অ্যান্ড আমি স্টার্টেড প্রিপেয়ারিং ফর ইউএস ফ্যামিলি ইন এপ্রিল 2021। এবং আমার ইচ্ছে ছিল যে যেহেতু আমি ওল্ড গ্র্যাড, সো আমার স্ট্রেংথ একটাই, যদি আমি একটা গুড স্কোর করতে পারি স্টেপ 1-এ, সেজন্য আমি চেষ্টা করি যে বিফোর পাস ফেল হওয়ার আগে আমি স্টেপ 1 দিব। তো আমি 6 মান্থ প্রিপারেশনে আমি স্টেপ 1 দেই, ডিসেম্বরে দিই 2021, অ্যান্ড দেন আমি 2022-এর মেতে আমি স্টেপ 2 দিয়ে ফেলি, স্টেপ 2C কে। এবং তখন তারপর আমি রোটেশন করি, নিউ ইয়র্কে একটা রোটেশন করি, এবং ওহায়োতে আমার চাচা নেফ্রোলজিস্ট ওহায়োতে, সো আমাকে কিছু রোটেশন ম্যানেজ করে দেয় ওহায়োতে। আমি ওই রোটেশন করে আমি 2023 সাইকেল আমি অ্যাপ্লাই করি। তো তখন আমার যেটা ছিল যে আমার কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স ছিল না, এবং আমি স্টেপ 3 তখনও দেইনি, সো ওল্ড গ্র্যাড। সো আমি জাস্ট একটা ইন্টারভিউ পাই তখন, প্রি ম্যাচ, অ্যান্ড এবং আমি তো বুঝতে পারি যেহেতু প্রি ম্যাচ, সো আমি ম্যাচ পর্যন্ত ওয়েট করি না, আমি জানি যে আমি এবছর ম্যাচ করব না। তো আমি 2022-এর নভেম্বরে স্টেপ 3 দিয়ে ফেলি। স্টেপ 3 দেওয়ার পরে যেটা 2023-তে যেটা শুরু, এবার যখন সেকেন্ড টাইম অ্যাপ্লাই করি আমি, এবং সেকেন্ড টাইমে আমি ম্যাচ করছি। তো আমার যেটা মনে হয় মানে মনে হলো সেটা হলো যে আমি ড্রিম ইউএস ফ্যামিলি 2022-তেই আমি যখন স্টেপ 2 সিকের পরে আমি জানতে পারি, আমার ফ্রেন্ড আমাকে বলে, ও আগেই ম্যাচ করছিল। তো তখন আমি মাসুদ ভাইয়ের ক্লাসগুলো অ্যাটেন্ড করতাম। আর আমার যেটা একটা আমি সবসময় বিহাইন্ড দ্য সিন, লাইক আই এম কাইন্ড অফ ইন্ট্রোভার্টেড, অনেক কম কথা বলি, মিউট করে, কিন্তু আমি ক্লাসগুলো সব শুনতাম। তখন যারা রেসিডেন্সি ব্যাচ ছিল, ভাইয়ার প্রায় সময় ক্লাস হতো, বা সবার সিভি গুলা ইয়ে করতো যে কার কোনটা স্ট্রেংথ, কার কোনটাতে কাজ করা উচিত। তো আমি এগুলো সবকিছু শুনতাম। শোনার পরে তারপরে আমি ভাইয়ার এমনি কোনো ব্যাচে ছিলাম না, আমি জাস্ট রিসার্চ গ্রুপে ছিলাম, এবং আমার একটা পেপারও ওই পাবলিকেশনের সাথে আমি ছিলাম কো অথর হিসেবে। আর সেটা হলো যে 2023-তে আমি অনেকগুলো রোটেশন করি, নিউ ইয়র্কে রোটেশন করি, আমি ফ্লোরিডাতে করি ইনপেশেন্ট, অ্যান্ড ওহাইওতে আবারও কিছু রোটেশন করি। আর আমার 2023-এর অ্যাপ্লিকেশনে আমার যেটা স্ট্রেংথ ছিল, সেটা আমার কিছু পেপারও পাবলিশ ছিল, 3টা পেপার ছিল। আমি বিমানার রিসার্চ গ্রুপের সাথেও কাজ করি। আর ড্রিম ইউএস ফ্যামিলি এবং মাসুদ ভাই আসলে অনেক মোটিভেট করতো সবসময় আমাকে। অ্যান্ড মনে হয় লাস্ট সামারে নিউ ইয়র্কে একটা পিকনিক হয়, বিমান আর নিউ ইয়র্ক চ্যাপ্টার, ওখানে আমি মাসুদ ভাইয়ের সাথে দেখা হয়। তো আমার জন্য যেটা ছিল যে আমার সবই ডিপ্রেসিং, কারণ আমার ইয়ার অফ গ্রাজুয়েশন এত বেশি যে আমার যখন কারোর সাথে কথা বলতে গেলে মানে সবাই অ্যাপ্রিসিয়েট করতো না, ঠিক আছে তোমার নাম্বার, কিন্তু যখন ইয়ার অফ গ্রাজুয়েশন ইটস টু লং, মানে আমি জানি যে আমি সবসময় আমার এটা অনেক বড় একটা রেড ফ্ল্যাগ। সো আমি তো এটা কিছু চেঞ্জ করতে পারবো না, যেটা আমি করতে পারি সেটা হলো শুধু হার্ড ওয়ার্ক, সিনসিয়ারিটি। তো আমার মনে হয় যে আমি শুধু বাংলাদেশি না, আমি অনেক ইন্ডিয়ান ডাক্তারদের সাথে রোটেশন করছি, অনেক আমেরিকান ডক্টরদের সাথে। তো আমার যেটা পজিটিভ ছিল, ইভেন বাংলাদেশেও আমি যে সার্জারিতে ছিলাম,
আমার একটাই মানে সব মেন্টররা আমাকে একটা জিনিস বলতো যে তুমি অনেক সিনসিয়ার, অনেক হার্ড ওয়ার্কিং। তো এটাই আমার ছিল, যেমন ইন্ডিয়ান ডক্টরদের সাথে আমি করছি ওখানে যেমন 15 পিপল, তার মধ্যে আমি শুধু বাংলাদেশি, বাকি সবাই ইন্ডিয়ান। তো সেইখানে সে আমাকেই নোট করতো যে না, ও অনেক বেশি পেশেন্টের প্রতি, ও অনেক বেশি পেশেন্ট রিলেটেড, সো শি উইল বি ম্যাচ। বাট লাইক আমি জানি যে আমার ইয়ার অফ গ্রাজুয়েশনের জন্য তো আমি খুব একটা ইন্টারভিউ পাবো না, বাট আই এম ওয়ার্কিং মাই ওয়ে, আই এম হোয়াট আই ক্যান ডু। তো ওই নিউ ইয়র্ক চ্যাপ্টার ওখানে মাসুদ ভাই অনেক ইন্সপায়ার করে। মাসুদ ভাই বলতো যে না, তুমি রাইট ট্র্যাকে আছো, তুমি ইনশাল্লাহ তুমি ম্যাচ করবা। আর ভাই আর একটা ভালো অ্যাডভাইস ছিল যে সে আমাকে স্টেপ 3 মেন্টর করছিল। তো আমাকে একদিন বলছে যে তোমার প্রফেশনাল পিকচারটা পাঠাও। তো আমি লাস্ট ইয়ার ইরাসের ছবিটা পাঠাইছি। তো আমার ইচ্ছা ছিল যে মানে ঠিক আছে, লাস্ট ইয়ার তো আমি তুলছে, এবার আর আমি কোনো নতুন কোনো ছবি করবো না। তারপরে ভাইয়া আমাকে বলে যে না, আমার মনে হয় ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর পিকচার। So I don't know, it will have, but it was a good advice. Nobody tells me about that. So আমি আসলে অ্যাপ্রিসিয়েট করি মাসুদ ভাই সবসময়, মানে আমার মতো যে এত চুপচাপ কথাই বলে না, সবসময় মানে আমাকে পুশ না করলে আমি কথাই বলি না। তো তার মধ্যেও সে আমাকে অনেক ইন্সপায়ার্ড করতো। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য থিং অ্যাবাউট ড্রিম ইউএসএমএলই। তো এই সাইকেলে যেটা হয়েছে, আমার মনে হয় যে ইন্টারভিউ এবং সিভি নিয়ে সবাই কথা বলছে, আমি যেটা করছি সেটা হলো যে আমিও এবার চেষ্টা করছি যে আগে থেকে সবাইকে রিচ করার জন্য। যেমন লাস্ট ইয়ার আমি আমার তেমন কাউকে আমি রিচ করতে পারিনি। সো এবার আমি চেষ্টা করছি আমার অ্যালুমনাই থেকে শুরু করে লাইক হুএভার ইন কামস ইন মাই ওয়ে, আমি সবার সাথেই কথা বলছি। লাইক এভরিওয়ান, লাইক এই জার্নিটা আমার জন্য একটা আনডিউলি লং, কারণ আমি বাংলাদেশে একটা ক্যারিয়ার ছিল, আমি কানাডিয়ান লাইসেন্সিং এক্সাম, সো like last few years I did the exam and applying for residency, so it's kind of boring. So sometimes like যখন আমি অন্যদের সাথে কথা বলতাম, sometimes some good words can make your day. তো এটার জন্য যে সবাই ইন্সপায়ারিং, মানে আমি যেই হোক, সে আমার মেডিকেল হোক, অন্য মানুষ হোক, যে যেখানে ছিল, আমি সবাইকে রিচ আউট করার চেষ্টা করছি লাইক যতটা সম্ভব। যদিও আমি অলরেডি বলছি যে আমি খুবই ইন্ট্রোভার্টেড, আমি অনেক টাইম লাগে আমার, বাট আমি চেষ্টা করছি, কারণ একটা কমিউনিকেশন আর কানেকশন ডেভেলপ করতে তো সময় লাগে। লাইক তো আমি এটা চেষ্টা করছি। সেকেন্ড হলো যে আমি আরো বেশি ইউএস ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করছি, কারণ আমার যদি স্ট্রেংথ একটাই হবে, সেটা হলো যে আমার, কারণ মোস্ট অফ দ্য মাই ইন্টারভিউ দে আর আস্কিং অ্যাবাউট মাই এক্সপিরিয়েন্স, লাইক হোয়াট আই ডিড ইন বাংলাদেশ, হোয়াট আই ডিড ইন কানাডা অ্যান্ড হোয়াট আই ডিড ইন ইউএস। তো সেটা আরো যেটা ছিল যে যখন আমি আর কি ইউএসএমএলই প্রিপারেশন নিচ্ছিলাম প্লাস ক্যানাডিয়ান, তখন আমি এখানে প্রাইমারি কেয়ারে কাজ করছি এবং এখানে আমি কিছু ভলেন্টিয়ার করি। যেমন কানাডাতে হসপিটালে আসলে রোটেশন করাটা সম্ভব হয় না, ইটস ভেরি হার্ড যদি না কেউ তোমাকে স্পন্সরশিপ করে। তো সেক্ষেত্রে আমি ওখানে ভলেন্টিয়ার করি টরন্টো জেনারেল হসপিটালে, ওইখানে আমার কিছু ফিজিশিয়ানের সাথে কাজ করার সুযোগ হয়। তারপরে আমি ক্যানাডিয়ান রেড ক্রসে ভলেন্টিয়ার করি। আর যেটা হলো যে ইউএসএ এবার যেটা আমি করি অ্যাপ্লিকেশনের পরে পার্সোনালাইজ, সবাই যেটা বলছে যে পার্সোনাল স্টেটমেন্ট, আমার মনে আছে আমি প্রায় 20-র মতো লিখছিলাম যেই প্রোগ্রামগুলোতে আমি যেতে চাই। মেবি ইট ডাজন্ট মেক, আমি চেষ্টা করছি যে মানে হাউ আই ক্যান কানেক্ট উইথ দেম। তারপরে লেটার অফ ইন্টারেস্ট আমার মনে আছে আমি প্রায় 130টা ইমেল লিখছি এবং পার্সোনালাইজ সবগুলো ইমেল, এবং উইদিন জাস্ট অ্যাপ্লিকেশনের 10 to 14 days এর মধ্যেই আমি, আমার মনে আছে আমার পুরো আর্থ্রাইটিস হয়ে গেছে। মানে আমার ডক্টর আমাকে আল্ট্রাসাউন্ড করতে দিচ্ছে, এক্স রে করতেছে, আমি জানি যে এটা কেন হয়েছে। সো মানে আমি চেষ্টা করছি যে কিভাবে সম্ভব। আমি জানি আমার ইয়ার অফ গ্রাজুয়েশন জন্য, প্লাস আমি ভিসা রিকোয়ারিং, so everything is in negative, but what I can do, just hard working, keep focused. তো আমি যেটা আমার 4টা ইন্টারভিউ পাই আমি, তো আমার 4টা ইন্টারভিউ আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়। যেমন যেই প্রোগ্রামটাতে আমি ম্যাচ করছি সেই প্রোগ্রামটাতে আমাকে খুব জিজ্ঞেস করে যে আমার এক্সপিরিয়েন্স নিয়েই কথা বলে বেশি, যে বাংলাদেশে আমি দো এটা সার্জারি বাট দে অ্যাপ্রিসিয়েট ইট। আর যেটা অ্যাপ্রিসিয়েট করছে সেহেতু আমি ইউএসএমএলই জার্নিটা আমি 1 বছর 8 মাসের মধ্যে আমি 3টা পরীক্ষা দিই, এটাও তারা খুব অ্যাপ্রিসিয়েট করছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি ম্যাচ করছি, এটাই অনেক বড় কথা, হোয়াট এভার। কারণ আমার জন্য আসলে, কিন্তু আমার যেটা ছিল যে আমি নিজেই খুব মোটিভেটেড, মানে আমার মনে হয় যে আমি সবকিছু ট্রাই করব। এখন আমার ভাগ্যে যেটা হবে, আল্লাহ আমার জন্য যেটা নির্ধারণ করছে, কিন্তু আমি কখনো যে লাইক রিগ্রেট করতে চাই না যে আমি এটা ট্রাই করিনি। হোয়াট এভার পসিবল ইন মাই ওয়ে আই উইল ট্রাই এভরিথিং। এটা ছিল, কারণ আমার মনে আছে যখন কানাডিয়ার এখানে এখানে অনেক ফিজিশিয়ানরা আসে, কেউ ফার্দার যায় না, বা অনেকে হয়তো প্রথমে ইউএস। আমার যেটা ভুল ছিল সেটা হলো যে আমার কোনো প্রফেশনাল হেল্প ছিল না, যার জন্য মানে কোনটা শুরু করা উচিত। যেমন আমি যদি রিসার্চ করতাম যে কানাডাতে তো হওয়ার চান্সটা অনেক কম, সেক্ষেত্রে আই ক্যান স্টার্ট ইউএসএমএলএ আর্লি, সো সেক্ষেত্রে আমার ইয়ার অফ গ্রাজুয়েশন একটু কমতো। কিন্তু যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, সেটা আর তো কিছু করার নাই, আই ক্যান চেঞ্জ এনিথিং। তো এটা আমি আর কি যে বলবো যে মানে যত তাড়াতাড়ি সম্ভব, মানে কারো যদি প্ল্যান থাকে যখন সে মেডিকেল শেষ করবে বা রাইট আফটার গ্রাজুয়েশন,
তার যদি কোনো প্ল্যান থাকে বাইরে আসার, তাহলে সে শুরু করা উচিত যত তাড়াতাড়ি সম্ভব, কারণ ইয়ার অফ গ্রাজুয়েশন প্লেস এ গ্রেট রোল। এটা সবাই বলছে, আমার কথাও একই। আর আর যেটা বলবো যে ইয়ার অফ গ্রাজুয়েশন যেটা গেল, আর উম, আর অ্যাডভাইস বলতে গেলে আমার মনে হয় যে সবাই সবকিছু বলছে, আমার আর পার্সোনালাইজ কোনো অ্যাডভাইস নাই। সেটাই হলো যে তাড়াতাড়ি শুরু করতে হবে পরীক্ষা। প্রফেশনাল হেল্প নিলে অনেক ভালো, কারণ এটা তোমাকে অনেক বেশি স্ট্রাকচারড ওয়েতে প্রিপারেশন নিতে হেল্প করে। আমার যেহেতু কোনো প্রফেশনাল হেল্প ছিল না, বাট আমি আর কি পরে হলেও জয়েন করছি বিভিন্ন সেশন, সেগুলো আমাকে মোটিভেট করছে। যেমন ভাইয়ার যখন লাস্ট ইয়ার রেসিডেন্সি ব্যাচ ছিল, সো আমি প্রায় সময় প্রোগ্রাম ডিরেক্টর আসতো, অনেকে আসতো, তারা অনেক ধরনের অ্যাডভাইস দিত, সেগুলো আমি নোট করে রাখতাম যে হাউ আই ক্যান ইমপ্রুভ মাই সেলফ। এটা একটা। আর আমার জার্নিটা যাই হোক, কিন্তু আমি নিজেই অনেক বেশি মোটিভেটেড ছিলাম, ফোকাস ছিলাম। দ্যাটস ওয়াই আই ক্যান, দ্যাটস, and Allah helped me a lot. Otherwise, like it is like everybody tells me like it's totally impossible in your way, but I tried my best. And আমার একটা অসম্ভব সাপোর্টিভ ফ্যামিলি ছিল, কারণ আমার মনে আছে আমার বিয়ে হয় 2009, ফর্ম থেকে আমার হাজবেন্ড দেখতেছে যে আমি পরীক্ষাই দিচ্ছি, কারণ আমি বাংলাদেশে FCPS পার্ট 1, MS পার্ট 1, MS পার্ট 2, তারপর আমি কানাডা আসলাম, কানাডা পরীক্ষা, এবং ইকোনমিক্যাল সাপোর্ট। এটা তো অনেক বড় একটা ব্যাপার, কারণ এখানে আমরা যখন নতুন একটা দেশে আসি, স্ট্রাগল ছিল। বাট সেই সময় ক্যানাডিয়ান এক্সাম গুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ অ্যাজ ওয়েল। তো আমি সেই পরীক্ষাগুলো দিছি, বিভিন্ন প্রভিন্সে যে যে দিতে হয়েছে। তো এই সাপোর্টটা ছিল আমার হাজবেন্ডের, মানে অসম্ভব। আমি মানে তাকে আমি থ্যাংক দিতে পারবো না, মানে অনেক বেশি ছিল। আমার ফ্যামিলিও অনেক সাপোর্টিভ ছিল। আমার চাচা যেহেতু USA ডক্টর, সো সে সবসময় চাচ্ছে যে যেভাবেই হোক আমি যেন ডাক্তার হতে পারি বাই এনি ওয়ে। মানে আমাকে অনেক মোটিভেটেড করতো, সব সময় কথা বলতো আমাকে অনেক। আর তার সাথে ডিসকাশন, তার কেস গুলা বলতো যে সে কি করতেছে, তো সেগুলো আমাকে সবসময় অনেক বেশি মোটিভেটেড করতো। তো ইন শর্ট, এটি আমার জার্নি। আর আই ডোন্ট নো আই answering all the question or not, you can ask me. Thank you, Dr. Firdaus. It was really inspiring. আপনি আপু যখন কথা বলছিলেন, it was like positive vibes. Every word like positivity, like we can do it. এরকম একটা vibes ছিল। So like আপনার জার্নি থেকে আমরা যেটা বুঝলাম যে we have to be focused, আমাদের motivated থাকতে হবে, we should never give up, and we can do it. এরকম একটা Yeah. vibes ছিল আপু। আমি যদি করতে পারি তাহলে সবাই করতে পারে, আমার যেটা মনে হয়। হ্যাঁ আপু, thank you so much for sharing your journey. It was really incredible, and congratulations again. You are welcome. Thank you. Dr. Tahira, I would say that it's really inspiring and it's amazing যে নিজেকে এত বেশি স্ট্রং করা যে আর কে কি বলতেছে সেটা অটোমেটিক ফিল্টার হয়ে যাচ্ছে। ইটস লাইক ইউ ডোন্ট নিড ইট। কিন্তু আমরা অধিকাংশই যারা ইয়ার অফ গ্রাজুয়েশন বেশি, তাদের কানটা এরকম ভাবে তৈরি হয় যে আমরা পজিটিভ গুলোকে ফিল্টার আউট করে দিয়ে নেগেটিভ গুলোকে বেশি নেই। সো উই কিপ অন থিঙ্কিং যে হবে না আমাকে দ্বারা। ইটস লাইক হবে না, হবে না মানে হবেই না, এরকম এরকম ভাইব নিয়ে আমরা চলতে থাকি লাইফে, এবং আমরা আমাদের পজিটিভিটি গুলোকে মানে অ্যাপ্রিসিয়েট করতে পারি না। কিন্তু আপনি আই কনগ্রাচুলেট ইউ অ্যান্ড ইয়া ইউ গিভ আস আ লট অফ স্ট্রেংথ বাই শেয়ারিং দ্যাট যে আপনি আপনার নিজেকে সবচেয়ে বেশি মোটিভেট করছেন। এবং তবে আমি এটাও অবশ্যই হাইলাইট করব যে এখন মোটিভেশন দেওয়ার জন্য অনেকে আছে। সো উই শুড রিচ আউট ওয়েন এভার উই নিড হেল্প, কারণ এটা একটা বড় জার্নি এবং ভেরি চ্যালেঞ্জিং, ভেরি ভেরি চ্যালেঞ্জিং জার্নি, এবং এত মানুষের এত এক্সপিরিয়েন্স। আমি বলতে পারবো না যে আমার মতোই সবাই এক্সপিরিয়েন্স করতেছে, নো। এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন ডিফিকাল্টিস, এভরিওয়ান ফেসেস দেয়ার ওন চ্যালেঞ্জেস। আপনি যেটা ফেস করছেন সেটা আমি ফেস করি নাই, কিন্তু আমি যেটা ফেস করছি সেটা আপনিও ফেস করেন নাই। বাট উই ক্যান অ্যাকচুয়ালি রিলেট উইথ ইচ আদার. We don't need to be the same people, but we can relate to strengthen ourselves, to keep on pushing ourselves towards the journey, so that we can actually achieve our goal and succeed in life. And it is very inspiring whatever you said, and it actually motivates us a lot. আমি আশা করবো যে সবাই এই যে আমাদের প্যানেলিস্টরা যা যা বলছে এখান থেকে পজিটিভ অ্যান্ড গুড ভাইবস এবং যত টিপস অ্যান্ড ট্রিক্স তারা শেয়ার করছে, ইটস অ্যামেজিং. Everyone should take note of it. And now we are gonna start our question and answer session. আমি সবাইকে বলবো যে আপনারা চ্যাট বক্সে প্লিজ আপনাদের কোয়েশ্চেন লিখতে থাকেন, এবং আমরা কিছু সময় স্পেন্ড করব এই কোয়েশ্চেনগুলোকে অ্যান্সার করার জন্য। এবং আমি প্যানেলিস্টদেরকে অলসো বলবো যে আপনারা যে যখন স্টেপ আপ করতে চাবেন এই কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য আপনারা করতে পারেন, ফ্লোর আপনাদের জন্যই আছে।
I think we already received one question. Like, do the PDs have any filtering algorithm regarding the year of graduation? I think Dr. Sadia Bari already answered, but I would still like to know from our other panelists as well. So I can take this question. So it depends on the program. So answer is yes and no. Some programs looks at the applications holistically. Like they definitely put filters, but they don't filter out an applicant according to the filter. They go through their applications, what they achieved in their USMLE scores, as well as what they're doing right now. So it totally depends upon program. And while searching for programs to apply for the residency, you have to see whether they have that strict cutoff. Like they say it like that, we are strictly taking the graduates from less than 2 years. So in that case, I think they have the filter for the graduation year. But sometimes they say that preferably 2 years. So there is a difference between wording. So if they're saying that, yes, definitive cutoff, they have that cutoff. And if they say that preferably, they don't have cutoff. So look at their website carefully while applying for the residency. Okay. So I have a questions. So so you guys mentioned about the clinical experience, also the research experience in United States. So like which one is like more important, like going to the research or like the doing the rotations in hospitals or the outpatients? Yeah, I want to hear about that. এইটা আমি নিতে পারি। এটা হচ্ছে যে আসলে মেইন কথা হলো এটা বলাই হয়েছে যে এটা আসলে holistic review. সো মানে যদি এমন অপশন আসে কারো যে আমার টাইম কম, আমার অ্যাকচুয়ালি যেতে হবে আইদার রিসার্চে অথবা রোটেশনে, সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই রোটেশন গুলা বেশি ইম্পর্টেন্ট। কারণ প্রথমত এখানে আবারও বলি এটা হোলিস্টিক রিভিউ, যখন ইন্টারভিউ হয় তারা ফুল জিনিসটাকেই আগে দেখে। এবং আরেকটা জিনিস হচ্ছে ইরাসে যখন আমরা ফর্মটা ফিল আপ করি, যখন ফর্মটা থাকে ওখানে কিন্তু রিসার্চ এন্ড পাবলিকেশন সব লাস্টে থাকে। সো আমি জানি না এটা কিভাবে প্রোগ্রাম ডিরেক্টরদের কাছে যায়, বাট যদি সেটাই পরের দিকে থাকে, নিজেদের সিভি গুলো যখন আসলে যেভাবে যায় সেটা আমরাও জানি, কারণ আমি ভুল বলছি কারণ আমরা পিডিএফটা ডাউনলোড করি, পিডিএফটা যখন ডাউনলোড করি আমাদের রিসার্চটা কিন্তু একদম সবচেয়ে শেষে থাকে। দ্যাট ডাজন্ট মিন যে এটা ইম্পর্টেন্ট না, বাট যদি কোনো চয়েস থাকে যে আমার এখন আর্লি এই বছরই অ্যাপ্লাই করতে হবে, আমার মাত্র 2 মান্থস হাতে আছে, আমার একটা রিসার্চ অপরচুনিটি আছে যেখানে আমি গেলে আমি রোটেশন পাবো না, আমি রোটেশনে গেলে রিসার্চ পাবো না, সেক্ষেত্রে আমি বলবো যে রোটেশন নেওয়াটা বেশি ইম্পর্টেন্ট। কারণ তারা ক্লিনিশিয়ান চায় যারা অ্যাকচুয়ালি ওদের ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড সিস্টেম সম্পর্কে জানে, যারা এদের হেলথ সিস্টেম সম্পর্কে জানে, এবং ফার্স্ট তার উপর হচ্ছে একটা ক্লিনিক্যাল ফ্যাকাল্টির কাছ থেকে এলওআর পাবে। সো অনেকগুলো জিনিস একটা রোটেশন দিয়ে হয়ে যায়। সো যদি টাইম থাকে দেন রিসার্চ, বাট স্টিল ফার্স্ট অফ অল রোটেশন আগে যেতে হবে। Thank you, Dr. Karim. You're welcome. Our next question is, if someone didn't match once or twice, how to stay motivated? It comes with a lot of depression and depressing ideas, but I know you already paved the way for that. Actually, I can answer this question. আসলে Sure. যেটা মোটিভেশনটা আসলে লাইক নিজের থেকেও আসতে হয় এবং ট্রাই টু বি সারাউন্ডেড উইথ পিপল দ্যাট ক্যান মোটিভেট ইউ। তো এই মোটিভেশনটা দুই জায়গায়। এখন যখন ফার্স্ট সাইকেল আর সেকেন্ড সাইকেলে কেউ ম্যাচ না করে, তখন সে লাইক রিচ আউট টু দ্য পিপল হাউ হি অর শি ক্যান ইমপ্রুভ হার সিভি, হোয়াট শি ক্যান ডু। তো এইটা একটা বড় ট্রাই টু গেট inspired from the people that already match, like already in residency. So how can আমি কিভাবে আমার সিভিটাকে ইমপ্রুভ করতে পারি, আমার আর কি করা লাগবে, what did I did wrong in the last cycle. So এটা একটা ব্যাপার। আরেকটা হলো যে এটা হলো মোটিভেশনের জন্য। আর যেহেতু রেসিডেন্সিতে যেটা হয় যে সেপ্টেম্বরে তো আমাদের অ্যাপ্লিকেশন ওপেন হয়, কিন্তু তার আগে যদি প্রোগ্রামগুলোকে রিচ করা যায়, like personalized email, why I'm interested for that program,
to start the residency or something. So আমার মনে হয় যে sometimes like আমার মনে আছে যে আমি একটা প্রোগ্রামে রিচ করলাম এবং লেটার অফ ইন্টারেস্ট দিয়ে আমার এত ইয়ার অফ গ্রাজুয়েশন আমি কিন্তু লেটার অফ ইন্টারেস্ট আমি পাঠানোর রাতে পাঠাইছি, সকালবেলা আমি ওখান থেকে ইন্টারভিউ পাইছি। তো ওইটা একটা প্রোগ্রাম ছিল এবং ওখানে স্ট্রিক্ট ছিল যে ইয়ার অফ গ্রাজুয়েশন মাত্র 3 ইয়ার্স ছিল। তো সেক্ষেত্রে আমার ইয়ার অফ গ্রাজুয়েশন কত, শুধুমাত্র লেটার অফ ইন্টারেস্ট আমি পাঠালাম, তার কিছুক্ষণ পরেই আমি ইন্টারভিউ পাইছি। সো আমার যেটা মনে হয় যে রিচ আউট টু দ্য প্রোগ্রাম এটা হেল্প করে। তো যেটা হলো একটা প্ল্যান করতে হবে, যেটা নিজেকে মোটিভেশন করার জন্য আউটপুট ইনপুট নিতে হবে ফ্রম আদার্স, হাউ আই ক্যান ইমপ্রুভ মাই সিভি, অ্যান্ড দেন প্রফেশনাল হেল্প তো অবশ্যই, এবং আস্ক করা যায় সিনিয়রদের কাছে যে আমি কি করতে পারি। দেন try to reach the program before application, like not in the September like they are in the rush, so everyone will do the email, like preferably you can start from June, July. I think that will help. Thank you very much, Dr. Tahira. It's like I would also like to add যে আমাদের Dream USMLE তে Live Your Dream একটা project already going on, সেখানটাতে team of peoples are ready to help you যখনই আপনার মন খারাপ করছে বা you are feeling depressed, তারা আপনার সাথে কথা বলতে রেডি আছে without any judgment or whatever is happening with you right now, whatever you're facing right now, whatever difficulties, they are ready to just listen to you. They are not there to prescribe you anything, they are not there to advise you anything, but just to listen so that you can vent out a little bit. So হ্যাঁ, এই জিনিসটা তৈরি করা হয়েছে এই জন্য, কারণ আমরা অনেক সময় বুঝতে পারি না আমরা কোথায় রিচ আউট করব, কাকে বলবো। ইটস লাইক আমি আমার বাবা মাকে এটা শেয়ার করতে চাচ্ছি না, আমি আমার ভাই বোন হাজবেন্ড কারোর সাথে এটা শেয়ার করতে চাচ্ছি না বা পারতেছি না ফর সাম রিজন। It's my difficulty, it's just I want to tell someone who will not expose me. হ্যাঁ, ড্রিম ইউএসএমএলইতে এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করা আছে যে আমরা একজন আরেকজনকে হেল্প করবো এভাবেই, কেউ কাউকে এক্সপোজ না করে, কেউ কাউকে ছোট না করে, কাউকে জাজ না করে তার সিচুয়েশনের ব্যাপারে। আমরা শুধু শুনবো তাদের হচ্ছে গিয়া সমস্যার কথা এবং তাদের সাথে তাদেরকে সাপোর্টিভ ওয়েতে যেন তারা তাদের যে জার্নিটা সেই জার্নিতে যেন তারা আগায় এবং তারা পিছায় না যায়। সো I would like to highlight that as well. I am just gonna check one more question. Rehana, you are muted. Dr. Masood Bhaiya has one question. When should we start preparing for the interview preparation? Anyone can answer. I can take this question. So I would say just after application, because as Dr. Sadia was saying, she got an interview within 3 days after applying, and I also got interview after 2 days of applying for the match. And yeah, you won't get time. So as fast as possible. It's not like you are waiting for an interview. যে আমার ইন্টারভিউ আসবে আমি তখন থেকে প্রিপারেশন নিব না, এই অ্যাপ্রোচটা ঠিক না। যখন থেকে অ্যাপ্লাই করবে তখন থেকে ইন্টারভিউ। আর অনেক সময় এটাও হয় যে এটা বিশেষ করে সেকেন্ড সাইকেল বা যাদের অলরেডি একবার অ্যাপ্লিকেশন করে ফেলছে তাদের অনেক ক্ষেত্রে সিভি রেডি হয়ে যায়। তো ওই ক্ষেত্রে ওই টাইমটাতে প্রোগ্রামকে রিচ আউট করা হচ্ছে লাইক জুন, জুলাই, মার্চ, তখন থেকেও কিন্তু আস্তে আস্তে ইন্টারভিউ প্রিপারেশন করা যায়। যেমন আমি বলতে পারি, আমি যখন হপকিন্সে কাজ করতেছিলাম তখন আমাদের পিআইরা কিন্তু মানে লেট জুলাই থেকেই কিন্তু তারা ওদের মক ইন্টারভিউ গুলা নেওয়া শুরু করে দিছিল আর ফিডব্যাক দিছিল। তো ইট রিয়েলি হেল্প মি, বিকজ একদম আর্লিয়ার স্টেজে তুমি যদি অনেকগুলো ফিডব্যাক পেয়ে যাও তোমার মেন্টরদের কাছ থেকে, তাহলে এটা আসলে আনসার গুলাকে আরো বেশি রিফাইন করবে, প্র্যাকটিসের জন্য আরো ইজি হবে। তো আমি বলবো যাদের যদি ফার্স্ট সাইকেল হয়, যদি অ্যাপ্লিকেশন রেডি না হয়, তাহলে as soon as applying for the match, আর যাদের সেকেন্ড বা থার্ড সাইকেল যাদের অলরেডি সবকিছু sorted out আছে, তাদের as early as from June, July to until the match day or until you submit your rank. Dr. Ehsan, would you like to add something? হ্যাঁ, এখানে আমি একটু বলতে যাচ্ছিলাম যে আসলে আমরা যখন রোটেশনেও যাই, এটাও কিন্তু আসলে আমরা একটা প্রোগ্রামে একটা পিডির সাথে বা একটা ফ্যাকাল্টির সাথে যখন কাজ করি, রোটেশনে যাই, ওটাও কিন্তু ওয়ান টাইপ অফ ইন্টারভিউ। সো ওখানে জিজ্ঞেস করা হয় তো মানে ক্যাজুয়ালি হোক, যেভাবেই হোক, যে তোমার ইন্টারেস্ট কি বা কাজ দিয়ে দেখতে চায় বা যে এটাও এক ধরনের ইন্টারভিউ। সো আমি যেটা ভাই বললেন
যে অ্যাকচুয়ালি ইন্টারভিউটা যত অ্যাপ্লিকেশন শুরু থেকে যারা আর কি ফার্স্ট টাইম চেষ্টা করছে বা সেকেন্ড টাইম যারা ম্যাথ মানে অনেক সিভি প্রিপেয়ার্ড হয়ে গেছে তারা তো টাইম পাচ্ছেই, বাট যারা টাইম পাচ্ছে না বা যারা এখনো ওভারওয়েলমড হয়ে যাচ্ছে যে আমি আসলে এখন কি আমি পার্সোনাল স্টেটমেন্ট লিখবো, এখন কি আমি এটা করবো, আমি এলওআর এর জন্য রিকোয়েস্ট করব নাকি আমি ইরাস ইয়া করব, এটার জন্য তো অবভিয়াসলি গাইডেন্স অনেক বেশি মানুষকে আসলে অনেক স্ট্রাকচার্ড ওয়েতে নিয়ে আসতে হেল্প করে। আম, আর যেটা হচ্ছে যে আমার মনে হয় ইন্টারভিউটা না আসলে এভরি সিঙ্গেল মোমেন্ট নিজেকে চিন্তা করতে হয় যে আসলে আমাকে এটা জিজ্ঞেস করতে পারে, আমি এটা কিভাবে অ্যান্সার করব। এবং অ্যান্সারের মধ্যে যেটা হয় যে হ্যাঁ আমরা প্র্যাকটিস করি, বাট প্র্যাকটিসের মধ্যে একটা জিনিস হচ্ছে যত বেশি জেনুইন হওয়া যায় তত বেশি ভালো। কারণ আমাকেও অনেক বিহেভিয়ারাল টাইপ কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল। একটা কোশ্চেন আমার এখন মনে পড়ে যে আমার পিডি আমাকে জিজ্ঞেস করেছিল ট্রানজিশনাল ইয়ারের, এটা বিহেভিয়ারাল টাইপ কোশ্চেন এবং অনেক টাফ একটা কোয়েশ্চেন এবং আই ওয়াজন্ট প্রিপেয়ার্ড ফর ইট। বাট মানে এইটা যে আমাকে, আমি যেটা বলিনি আমার জার্নিতে, আমার স্ট্রেংথ ছিল যে আমি অন দ্য গোতে অনেক কিছু বলে দিতে পারি। তো আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি আমাকে এমন একটা জিনিস শিখাও যেটা আমি জানি না। আমার পিডি আমাকে এই প্রশ্নটা করেছে যে তুমি আমাকে এমন একটা জিনিস শিখাও যেটা আমি জানি না। সো মানে এখন এখানে আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা তো অনেক কিছু মানে প্র্যাকটিস করি এই করি, কিন্তু কিভাবে আমি একটা মানুষকে বলবো যে আচ্ছা তুমি এইটা জানো না তোমাকে আমি এটা শিখাই, এটা তো অনেক সময় ডিসরেসপেক্টফুল হইতে পারে বা সে মনে করতে পারে তোমার কেন মনে হলো এটা আমি জানি না। বাট লাকিলি আমার ব্যাকগ্রাউন্ড ছিল নিউক্লিয়ার মেডিসিনে, যেখানে আর কি আসলে এবং আমার মানে এট দ্য মোমেন্ট আমার মাথায় এটা ক্লিক করে যাচ্ছে ঠিক আছে আমি তো জানিও নি আমি নিউক্লিয়ার মেডিসিনে যাবো, আমি ওটা নিয়ে কথা বলছি, বাট দেখি আমি নিউক্লিয়ার মেডিসিন থেরাপি নিয়ে কথা বলে উনি কিরকম, এবং উনি এতটাই ইন্টারেস্টেড হলো যে উনি আমাকে বলছে তুমি আমাকে থেরাপিগুলোর নাম বলো, আই উইল রিড আফটার দিস ইন্টারভিউ, সে এই কথা পর্যন্ত বলছে। সো ইন্টারভিউ জিনিসটা হচ্ছে যে অন দা গোতে বলার মানে একটা প্র্যাকটিস থাকতে হবে, আর একটা হচ্ছে যে হ্যাঁ প্রিপারেশনটা মেন্টালি অনেক আগে থেকে নিতে হবে। চুপচাপ বসে আছি আচ্ছা আমাকে যদি এই প্রশ্নটা করে আমি কিভাবে অ্যান্সার দেবো, এটাও এক ধরনের ইন্টারভিউ প্রিপারেশন। বাট হোলিস্টিক্যালি যদি সবকিছু করতে যায় অবশ্যই সেখানে একটা স্ট্রাকচার্ড গাইড দরকার। মানে এটাই আমি বলবো যে আসলে একটা আর মোটিভেশনের ক্ষেত্রেও যেটা অ্যাকচুয়ালি সেম, একটা স্ট্রাকচারের মধ্যে থাকলে দেখা যায় যে সেম মানুষদের দিয়ে সারাউন্ডেড থাকলে দেখা যায় যে অনেক মোটিভেটেড হওয়া যায়। কারণ যারা আমরা যেই প্রফেশনে আছি আমাদের প্রফেশনটা আমরা আরেকজনকে বোঝাতে পারবো না। আপু বললো যে উনি খালি পরীক্ষাই দিয়ে যাচ্ছেন, ওনার হাজবেন্ড তো আন্ডারস্ট্যান্ডিং ছিল, আমি জানি না ওনার হাজবেন্ড কি প্রফেশনে আছে, বাট দেখা যায় যে আমাদের প্রফেশনের বাইরের মানুষ এটা কখনোই রিয়েলাইজ করবে না। সো সবই একই জিনিস, একটা স্ট্রাকচার্ড ওয়েতে অ্যাপ্রোচ করলে লেগে থাকলে সবই সম্ভব। Tahir Apu, would you share some pearls? মাম মনে হয় যে সবাই সবকিছু বলছে আর এর মধ্যে নতুন করে বলার কিছু নাই। তো মানে মোটিভেটেড থাকতে হবে, সারাউন্ডেড বাই গুড পিপল দ্যাট ক্যান মোটিভেট ইউ। আর স্ট্রাকচার্ড হেল্প ওরকম কোনো অর্গানাইজেশন যেমন ড্রিম ইউএসএমএল আছে, তো এরকম অর্গানাইজেশনের সাথে থাকলে নিজেকে অনেক ভালো করে প্রিপেয়ার করা যায়। বিকজ এটাতে ডিফারেন্ট স্টেজ আছে, লাইক ইউ হ্যাভ সাপোর্ট ফ্রম মেন্টাল হেলথ, লাইক ইন্টারভিউ প্রিপারেশন, রিসার্চ, রোটেশন, স্টেপস প্রিপারেশন। সো এইভাবে যদি আগানো যায় আমার মনে হয় দ্যাট উইল হেল্প। সো ওভারঅল লাইক সেম কথাই সবার সাথে। দ্যাট ইজ নাইস। আপনারা কি মনে করেন যদি আমরা বলি যে যখন আমরা মক ইন্টারভিউ সেশন করতেছি ড্রিম ইউএসএমএল এর সাথে অথবা আমরা নিজেরা যখন প্র্যাকটিস করতেছি, ইজ ইট বেটার দ্যাট উই রেকর্ড আওয়ারসেলফ অ্যান্ড অলসো লিসেন টু আওয়ার অ্যান্সার দ্যাট হোয়াট এক্স্যাক্টলি আই এম সেইং? ইটস ট্রু 100%। লাইক যখন আমরা প্র্যাকটিস করি তখন যদি আমরা রেকর্ড করতে পারি তখন আমি দেখতে পেলাম যে আমার ফেস নট অনলি লাইক হোয়াট আই এম টেলিং বাট আই ক্যান সি মাই ফেশিয়াল এক্সপ্রেশন অ্যাজ ওয়েল। তো আমি জাজ করতে পারি যখন আমি বলতেছি, আমি তো বুঝতেছি না যে আমাকে কেমন দেখা যাচ্ছে বা আমি কিভাবে বলতেছি। যদি আমি আমাকে রেকর্ড করি, যেমন আমরা যে টেল মি অ্যাবাউট ইউর সেলফ, তো এটা হলো 1.5 মিনিটের মধ্যে বলতে হবে, 1.5 মিনিটের মধ্যে। তো এটা সামটাইমস লাইক ইটস নট লাইক সুপার স্পিড গতিতে, তা না, পজ দিয়ে নাইসলি বলতে হবে যেন ইট ডাজন্ট লুকস লাইক এটা টোটালি মুখস্থ এমন কিছু, জাস্ট নেচারালি। সো এটা কিন্তু আসলে একদিনে আসে না। এটা খুব ভালো একটা প্র্যাকটিস যে আমি আর যখন আমি আরেকজনের সাথে প্র্যাকটিস করব সেও যদি আমাকে ক্রিটিসাইজ করতে পারে যে না ইউ নিড টু ইমপ্রুভ দিস, দ্যাট উইল হেল্পস। এন্ড রেকর্ড করা এটা অবশ্যই আমি মনে করি, আমি নিজেও আমাকে নিজেকে অনেকবার রেকর্ড করছি, সো এটা আসলে হেল্প করে। Thank you. Our next question would be like, how much important is telerotation? তা আমি নিতে পারি, বাট স্টিল অন্য কেউ যদি ইনপুট দিতে চায় পরে দিতে পারে। জিনিসটা হচ্ছে যে টেলিরোটেশন যখন স্টার্ট হয় মেবি কোভিড টাইমে, আমি জানি না এর আগে এটা অ্যাভেলেবল ছিল কিনা, আর এখন এখন কতটুকু অ্যাভেলেবল এটাও আমি জানি না।
আমি অ্যাকচুয়ালি পার্সোনালি নিজে কখনো এটা নিয়ে ট্রাই করিনি, বাট যদি কারো এমন হয় যে বাংলাদেশ থেকে সে চেষ্টা করছে ইউনাইটেড স্টেটসে ক্লিনিক্যাল রোটেশন সে পাচ্ছে না, অথবা কোনো ভিসার সমস্যা অথবা কোনো ইকোনমিক সমস্যা, মেইনলি ভিসার সমস্যাটা সবচেয়ে বেশি হয়, যে অনেক সময় ভিসা অনেকে ট্যুরিস্ট ভিসা পায় না, বা কোনো এখন তো ইন্টারভিউ পাওয়া যায় না এম্বাসিতে। তো এরকম হলে তখন মানে অ্যাজ আ লাস্ট রিসোর্ট যে কিছু নেই ইউনাইটেড স্টেটস ক্লিনিক, তখন টেলিরোটেশন হয়তো important, but I'm sure there are other people who has like lot more experience with this. আর আমি টেলিরোটেশন আমার কাছে মনে হয় এটা লাস্ট রিসোর্ট হওয়া উচিত, কজ আমি কোভিড এর পরে আমি মনে হয় আমি যখন এমরিতে নিউক্লিয়ার মেডিসিন রোটেশনে গিয়েছিলাম, আমাকে ওরা বলেছিল যে তুমি কোভিড টাইমের পরে আমাদের ফার্স্ট অবজারভার নিউক্লিয়ার মেডিসিনে। সো মানে ওই টাইমটাতে ওরা গ্যাপ ছিল। তো এটা ডিপেন্ড করে, এখন যেহেতু সবকিছু ওপেন হয়ে যাচ্ছে, আর আমার মনে হয় না যে টেলি রোটেশনের জন্য শুরুতেই চেষ্টা করা উচিত। যদি কারো ভিসার প্রবলেম হয়, সবকিছু চেষ্টা করেছে, তারপরে টেলি রোটেশনে যাওয়া উচিত। থ্যাংক ইউ। এ ব্যাপারে কি ডক্টর আনিত বা ডক্টর তাহিরা কিছু বলতে চান? আমি আসলে এগ্রি করি ডক্টর ইহসানের সাথে। লাইক এটা পপুলার হয়েছে ওই টাইমটা, যে টাইমটাতে কোভিড সিচুয়েশন ছিল, যখন কিনা অনেকে এখানে ইউএসএ তে আসতে পারতো না। বাট এখন যেহেতু অনেক বেশি স্কোপ রেডি হয়ে গেছে, এটা হচ্ছে লাস্ট রিসোর্ট হিসেবে যারা কোনো ভিসা মানে ভিসা ইস্যুতে বিশেষ করে যারা করতেছে তাদের জন্য এটা এটা একটা অপশন হতে পারে। Acha, I have a question. So, like for the second time applicant, should they like apply broadly, like a preliminary, transitional, or like family medicine, internal medicine, emergency medicine? Like, what's your thought regarding this? That's a tricky question, actually. So the thing is, you have only 10 experience you can add in your ERA CV. It was possible before, because that in my first cycle I could add a lot of experiences in my ERA CV, but right now you can only add 10. So I think that will be আমার মতে একটু মানে ওই ক্যাটাগরি মানে স্পেসিফিক হওয়াটা অনেক বেশি বেটার আর কি। ডাজ Okay. ইট মেক সেন্স? আমার মতে Yeah. একটু স্পেসিফিক হওয়াটা অনেক বেশি মেক সেন্স করে, কারণ আমি এটা নিয়ে অনেকজনের সাথে কথা বলছিলাম, যেমন লাস্ট টাইম আই গট আনম্যাচড। তো সবাই এটাই বলতো, যেহেতু তুমি 10টা এক্সপিরিয়েন্স দিতে পারবা, তোমার যদি 10টা এক্সপিরিয়েন্সের মধ্যে তোমার এটা কাভার করে, তোমার ফ্যামিলি মেডিসিনে একটা ভালো রোটেশন কাভার করে, তাহলে হয়তো তুমি অ্যাপ্লাই করতে পারো। বা তোমার যদি কোনো অ্যাডভান্স কোনো জায়গায় তুমি যদি রোটেশন করে থাকো, লাইক নিউরোলজি অথবা এই অ্যানেস্থেসিওলজি, এনিওয়ে, তো ওই ক্ষেত্রে তুমি হয়তো অ্যাপ্লাই করতে পারো। But আমার ফর মি আমার এরকম কোনো এক্সপিরিয়েন্স ছিল না, so that's why I focused on IM categorical only. আমি এখানে একটু বলতে চাই যে ব্রডলি অ্যাপ্লাই করার ক্ষেত্রে কিন্তু আসলে কিছু প্রবলেমও আছে। অনেক ব্রডলি অ্যাপ্লাই করার ক্ষেত্রে দেখা যায় যে মানে আলাদা আলাদা পার্সোনাল স্টেটমেন্ট তৈরি করা, তারপরে নিজেকে ওইভাবে প্রিপেয়ার করা, যদি ইন্টারভিউ পাওয়াও যায় সেক্ষেত্রে মানে ওইভাবে প্রিপেয়ার করা যে আমি ভুলেও কখনো ওই সাবজেক্টের কথা এই সাবজেক্টে বলবো না। সো এটা আমার কাছে মনে হয় এটা একটা আলাদা স্ট্রেস। মানে আমি কিন্তু ব্রডলি অ্যাপ্লাই করিনি, কিন্তু আমার ক্ষেত্রে এটা ব্রডলি অ্যাপ্লাই হয়ে গিয়েছে, কারণ আমার অ্যাকচুয়ালি প্রিলিমিনারি ইয়ার, ট্রানজিশনাল ইয়ার, প্রিলিম সার্জারি ইয়ার, এই তিনটা যে কোনো একটা দরকার ছিল। সো এখানে আমার আসলে কোনো মানে প্যাশন বা কিছু দেওয়ার কিছু ছিল না। কিন্তু আমার কিন্তু ডিফারেন্ট বিষয় প্রিলিম সার্জারি, আমাকে ওরা, আমি একটা ইন্টারভিউ পেয়েছিলাম, ওরা আমাকে সার্জারি বিষয়ে জিজ্ঞেস করলো যে তোমার কেন মনে হয় যে তুমি নিউক্লিয়ার মেডিসিনে যাবো, তোমার সার্জিক্যাল বিষয় দরকার। বাট হ্যাঁ, আমাদের এখানে সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি, তারপরে প্রস্টেট ক্যান্সার, তারপরে এরকম অনেক কিছু ব্যাপার আছে, আমি সেগুলো রিলেট করে বলেছি। বাট এটা ছিল যে আমার 1 বছরের ইয়ারের জন্য এটা এক্সপ্লেন করাটা কিছুটা ইজিয়ার ছিল। বাট কেউ যদি 3 বছরের ক্যাটাগরিক্যালে অ্যাপ্লাই করছে, আবার ফ্যামিলি মেডিসিনে অ্যাপ্লাই করছে, দ্যাটস ফাইন, যদি তার এক্সপিরিয়েন্স দুইটা, সে খুব স্ট্রং কোনো রোটেশন, যেটা অনিল ভাই বললেন যে স্ট্রং রোটেশন তার ছিল, সেটা ভালোভাবে রিলেট করতে পারে। কারণ প্রোগ্রাম ডাইরেক্টররা এটা বুঝে যায় যখন তার অ্যাপ্লিকেশন দেখে, ঠিক আছে, সে যখন ইন্টারভিউ শুরু করে সে বুঝে যায় যে আসলে তোমার সিভি পড়েই যে সে আসলে মানে কি ইচ্ছে বেশি ইন্টারেস্টেড, নাকি সে অ্যাকচুয়ালি জেনারেলি মানে জাস্ট কোনো একটাতে চলে যেতে যাচ্ছে। তো এমন না যে দুই জায়গায় অ্যাপ্লাই করা যাবে না, দুই জায়গায় অ্যাপ্লাই করা ভালো, বাট পিডিয়াট্রিক্স, ফ্যামিলি মেডিসিন, প্রিলিমিনারি ইয়ার, ট্রানজিশনাল ইয়ার সবকিছুতে অ্যাপ্লাই করা আমার কাছে মনে হয় একটা আলাদা বার্ডেন।
আর সবকিছুতে অ্যাপ্লাই করলেই যে অ্যাকচুয়ালি ইন্টারভিউ বাড়বে তা না, এটা কখনোই সম্ভব না। বরঞ্চ একটা জিনিসের উপর যদি বা একটা থেকে দুটো মানে এটা সেফটি হিসেবে একজন রাখতে পারে, সেখানে যদি একটু মানে ওইভাবে ফোকাস করে সে তার অ্যাপ্রোচটা বাড়ায়, সেক্ষেত্রে আমার মনে হয় কাজে দেয়। Thank you, Dr. Anid and Dr. আ- Karim. আমি আমি একটু অ্যাড করতে পারি, সেটা হলো যেহেতু আমি আসলে ইন্টারনাল মেডিসিন আর আমি কিছু ফ্যামিলি মেডিসিন অ্যাপ্লাই করেছিলাম, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড সার্জারিতে ছিল বাংলাদেশে। আর আমি যেহেতু কানাডায়, তো কানাডায় আমি যতগুলো ফ্যামিলি ফিজিশিয়ানদের সাথে অনেক বেশি কাজ করছি, লাইক লাস্ট অলমোস্ট 6 ইয়ার্স। তো সেই জন্য আমি কিছু ফ্যামিলি মেডিসিন, বিকজ আমার মনে হচ্ছিল যে মানে আমার আমার ম্যাচ করতে হবে, যদি আমি আমি ফ্যামিলি মেডিসিনে ম্যাচ করি আর ইন্টারনাল মেডিসিনে, আমার ইন্টারনাল মেডিসিন আমার প্রাইমারি টার্গেট, বাট আমি ব্যাকআপ হিসেবে ফ্যামিলি মেডিসিনে অ্যাপ্লাই করেছিলাম, বেশি না 20 প্রোগ্রামের মধ্যে। তো 20 প্রোগ্রামের মধ্যে থেকে আমি একটা ইন্টারভিউ পাইছিলাম শুধু ফ্যামিলি মেডিসিনে। তো আমার এই সার্জারি আর সার্জারি ব্যাকগ্রাউন্ডের জন্য, আর যেহেতু আমি প্রাইমারি কেয়ারে কাজ করছি কানাডাতে, সেই জন্য। তাছাড়া আমার কাছে মনে হয় যে আসলে একটা স্পেশালিটিতেই ফোকাস করা উচিত, বিশেষ করে এইবারে যে 10 এক্সপিরিয়েন্সের জন্য। তো ইউ ক্যান হাইলাইট ইউর অল এক্সপিরিয়েন্স ইন ওয়ান, আদারওয়াইজ লাইক ইটস ভেরি হার্ড, ভেরি স্ট্রেসফুল, লাইক এভরিথিং। লাইক আমাকে অনেকে অ্যাডভাইস করছিল প্রিলিমিনারি, ট্রানজিশনাল, বাট আমার মনে হচ্ছে আমি ওগুলো পারবো না, এই জন্য আমি এভাবেই অ্যাপ্লাই করছি। Thank you so much for your feedback. Acha, let me ask this question that when should an applicant start for rotation? রোটেশনটা কখন শুরু করা উচিত বলে আপনারা অ্যাডভাইস করেন? আমি অ্যাডভাইস করব যে আসলে সবকিছু টাইমলাইনটা শুরু হবে একটু ব্যাকওয়ার্ডস। যেমন সেপ্টেম্বরে 27 ইয়ার্স মানে আমাদের জন্য ডেডলাইন ছিল অ্যাপ্লিকেশন সাবমিট করার। অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন সাবমিট করার ডেডলাইন 27 না, অ্যাপ্লিকেশন ওপেন হয় 27-এ, আমরা সবকিছু জমা দিয়ে দেই। সাধারণত এটা একটা না বলা মানে কথা, যেটাতে আমি 27-এ যদি সবকিছু প্রিপেয়ার না থাকে তাহলে ইন্টারভিউ চান্স মানে অনেকটাই কমে যায় পাওয়ার। কিন্তু তারপরেও ইন্টারভিউ অ্যাপ্লিকেশন সাবমিট করা যায়, সেটাই শোনা। বাট আমরা ডেডলাইন থেকে এমন ভাবে চিন্তা করব যে আমি জানি আমার এক্সপিরিয়েন্স ইউনাইটেড স্টেটসে যদি আমি ভিসা রিকোয়ারিং হই, তাহলে আরো অনেক আগে শুরু করতে হবে। যখন স্টেপ 2 প্রিপারেশন নিচ্ছে সেই সময় ভিসার জন্য কাজ বা ওই কানেকশন তৈরি করাটা, যে আমেরিকাতে যেমন রিমিউসিমি অবজারভারশিপ একটা রোটেশন মানে তারা অর্গানাইজ স্ট্রাকচার্ড ওয়েতে দিচ্ছে, এরকম করে আগে থেকে শুরু করে দেওয়া উচিত। বা নিজেও যদি চেষ্টা করে সেক্ষেত্রে কানেকশন বা ইমেল করা, সেগুলো স্টেপ 2 প্রিপারেশনের সময়, কারণ স্টেপ 2 প্রিপারেশন করেই তারপর রোটেশনে যাওয়া উচিত। কিন্তু সেটা হচ্ছে যে একটা লেটার যখন ইরাসে এলওআর আপলোড করা হয়, সেটা ইরাস সেই লেটারটা ভেরিফাই করার জন্য 7 ডেজ নেয়। অনেক আগেই হয়ে যায়, বাট তারা 7 ডেজের মতো নেয়। তারপরে সেই লেটারটা মানে ওপেন হয়, সেই লেটারটা আমরা পরে অ্যাসাইন করতে পারি প্রোগ্রামে। সো আমাদের একটা টাইমলাইন, একটা খাতা বা ক্যালেন্ডার নিয়ে বসা উচিত যে আমার যদি ডেডলাইন, এটা ইরাসের ওয়েবসাইটেই আছে যে পরের বছরের ডেডলাইন কবে, এটা চলে আসবে পরে, হয়তো আমি শিওর না এটা চলে আসছে কিনা। তো ওই ডেডলাইন থেকে গ্যাপ দিয়ে এমন ভাবে প্ল্যান করা উচিত জানি আমি রোটেশনের পরে আমি আমার লেটার রাইটারকে একটু সময় দিতে পারি যে আপনি আমার একটা লেটার অফ রেকমেন্ডেশন লেখেন। আর এর জন্য হচ্ছে ওইভাবে টাইমলাইনটা ঠিক করা উচিত যে কিভাবে আমি অ্যাপ্রোচ করলে এটা ভালো হবে। এটা ইন্ডিভিজুয়ালাইজড, মানুষ যারা ইউএসএ তে আছেন তাদের জন্য রোটেশন একরকম, যারা বাংলাদেশ থেকে চেষ্টা করছে তাদের জন্য রোটেশন আরেক রকম ভাবে হবে। সো এটাই। আর টাইমলাইন হচ্ছে স্টেপ 2 দিয়েই সব জায়গায় রোটেশনে যাওয়া উচিত, কারণ আমি শিওর না, বাট আমি তো স্টেপ 2 দিয়েই গিয়েছিলাম। রোটেশন করার জন্য সাধারণত স্টেপ 2 দিয়ে থাকাটাই ভালো। ক্লিনিক্যাল নলেজ ছাড়া ওখানে যে রোটেশন করতে গেলে অনেক কোশ্চেনের অ্যান্সার দেওয়া যায় না, তখন আরো ব্যাড ইমপ্রেশন হয়। তো ঠিক আছে। ডক্টর আর অনিত? আমি এখানে একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে along with reaching out to people for rotation, you need if you are visa requiring, try to sort out your visa before giving the USMLE step 2, যেটা আমি করছিলাম। কারণ আমার কাছে মনে হয়েছে আমার জাস্ট স্টেপ 2 দিয়ে আমি উইদিন 1 উইক আমি ফ্লাই করব। তো এটা কখনো পসিবল হবে না তুমি যদি ভিসাটা আগে থেকে যদি সর্ট আউট করে নিতে না পারো। তো that will be my suggestion if you are preparing for USMLE step 2. In between, try to finish your at least the visa process as well as sort out your rotation. ডক্টর তাহির আপু? অ্যাকচুয়ালি ভিসা প্রসেস, আমি তো যেহেতু কানাডায়, সেহেতু আমার তো ভিসা লাগে নাই। আমি মানে ইউএসএ যখন যেতে পারছি, সেজন্য আমি এটা বলতে পারবো না। কিন্তু আমার মনে হয় যে আনিত যেটা বলছে, এটা আমিও এটার সাথে একমত। যখন প্রিপারেশন নেওয়া হবে স্টেপ 2 সিকের, তখনই ভিসার প্রসেসটা রেডি করে রাখা উচিত, তাহলে যেন আফটার স্টেপ 2 সিকের পরেই কি চলে আসতে পারে রোটেশনের জন্য। লাইক মোস্টলি রোটেশন টাইমলাইন স্টার্টস আফটার স্টেপ 2 সিকে, ওইটা হলেই ভালো হবে। আমারও সেটা একই।
Okay, any idea about which program might have 2 weeks observership? ডট স্পেসিফিক্যালি, কারণ হচ্ছে যে কোন প্রোগ্রাম, এটা কি ইন্টারনাল মেডিসিন নাকি এটা অন্য কোনো সাবজেক্টের রোটেশন, এটা একটা বিষয়। আর 2 উইকস অবজারভারশিপ, এটা আসলে আমার পার্সোনালি এইভাবে জানা নেই যে কোনো স্পেসিফিক প্রোগ্রাম যে 2 উইকস অবজারভারশিপ করে। নর্মালি বলে 1 মাসের অবজারভারশিপ করতে, বাট আমি পার্সোনালি 2 উইকস করেছি, বাট প্রোগ্রামে না, আউট পেশেন্টে। আম, তো যেটা হচ্ছে যে এখন ড্রিম ইউএসএমএল আছে, এখানে অবজারভারশিপ স্ট্রাকচার্ড ওয়েতে হয়। আরো মানে এটা এখন ডিপেন্ড করে, এটার জন্য আমার মনে হয় একটু গুগল করলে ভালো, একটু কানেকশন, মানুষের সাথে কথা বলে দেখলে ভালো। কারণ পার্সোনালি আমার ক্ষেত্রে আমি এমন কোনো প্রোগ্রামের নাম বলতে পারবো না যেটা 2 উইকস অবজারভারশিপ করে। আমি আটলান্টাতে এমরিতে 1 মাসই করেছিলাম। সো এটা মনে হয় অন্য কেউ যদি অ্যান্সার করতে পারে। I agree with Irfan. It's like very difficult to tell this question. আর এটা টোটালি ডিপেন্ড করে তুমি কোন প্রোগ্রামে যাচ্ছ বা আর regarding observership, it's always good to do observership or search for observership that has residency program. Because while doing the observership, if you can create an impression, that will definitely save you at least an interview. So try to, while you are preparing for your steps, try to reach out to people or try to reach out the program that has residency. And of course, they respond for visas and everything. So that's a very good strategy regarding the observership. I know আমি different track এ কথা বলতেছি। 2 weeks observership এটা আসলে খুবই ট্রিকি কোয়েশ্চেন। তো এটা আমি মনে করি যেহেতু মাসুদ ভাইয়া আছেন ওনাদের রিসার্চের রোটেশনে, তো উনি আমার মতে এটা আরো ভালো আনসার দিতে পারবেন, ওনাদের কিভাবে টাইমলাইনটা কিভাবে যাচ্ছে বা সামথিং। So I would definitely suggest to reach out to him or Dream Your Family for that. Okay, I believe we are going towards the conclusion of our program today. As our session draws to a close, we extend thanks to our panelists for sharing their inspiring journeys and debunking the myths about the Bangladeshi IMGs and the US medical residency. I would like to congratulate each and every one of you who matched, and all the best wishes to everyone who is still pursuing their dream. I would like to go to Rehana. Okay, thank you, Dr. Mazahar. Special thanks to Dr. Masood for organizing this amazing event for us. I hope everyone finds inspiration listening to the journeys of our panelists. Let's use their stories to fuel our own motivation. I would like to invite you all to join us tomorrow for another webinar where new Bangladeshi IMGs will share their tips and tricks. Thank you all for participating. I hope you have a very wonderful day. Thank you, everyone, you. Thank for you. joining. Thank you, Thank you. everyone, for joining. you. Thank you.